লি কুয়ানের একটা বৈশিষ্ট্য ছিল সে পার্সোনাল একটা রিলেশন ডেভেলপ করে ফেলত। যখন অলরেডি মাহাথির মোহাম্মদ ডেপুটি প্রাইম মিনিস্টার, হি ওয়াজ প্রজেক্টিং যে এই লোক তো পরবর্তীতে আবার প্রাইম মিনিস্টার হবে। সুতরাং এর সাথে একটা রিলেশন ডেভেলপ করে ফেলি। উনি বলছিলেন যে সিঙ্গাপুর কেন তাহলে পরে নাই? অন্যান্য দেশগুলো কি করছে? ডাইরেক্ট ডলারের সাথে পেগিং করছে। হুম, হুম। সিঙ্গাপুর তো ইন্টারন্যাশনাল কারেন্সির সাথে করছে। সে সো অনেকগুলো রিস্কটা একসাথে ছিল মানে একটা একসাথে। বাস্কেটবল ইভেন্ট সো করছে আরকি। বাস্কেট বানানো হচ্ছে সেই কারণে এটা ডাইভার্সিফাই হয়ে গেল হুম, রিস্কটা। লি জিজ্ঞাসা করছে যে, "আচ্ছা ভাই আপনি এত টাকা পান কই? মানে আপনি হচ্ছে মিনিস্টার ফর প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স অফ গানা। আপনি প্রেসিডেন্টও না, হুম, মিনিস্টার। আপনি এত টাকা পান কই?" হুম, তখন সে বলছে যে মানে ভাব নিয়া যে, হুম। "এ ম্যান মাস্ট হ্যাভ অ্যাম্বিশন।" ক্যাপিটালিজমটাকে রাখবো এবং আমরা ক্যাপিটালিস্টিক একটা দেশ হবো এবং আমরা আমাদের ব্যবসা করবো এবং সবার ব্যবসা আমাদের এখানে এনে করাবো এবং এখানে অন্যরাও যাতে কমিউনিজমের মধ্যে ঢুকে না যায়। না যেটা আছে এটা তো লিগেসির কারণ আছে। এটা তো ওর কিছু করে নাই। বরং সে চায়নাকে ইন সাম সেন্স তাদের সাথে অ্যাকোমোডেট করাইছে যে না আমাদের সাথে তোমার বিজনেসটা আবার নরমাল হোক। তোমরা তোমাদের মধ্যে থাকো, আমাদের কোনো ঝামেলা নাই। ক্যান গুড স্টার্ট। মর্নিং ভাই, কি অবস্থা? হ্যাঁ, গুড আফটারনুন। ডুইং গুড। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভাই ভালো। এই সপ্তাহটা অনেক বেশি কাজে গেছে অফিসে। সো এই উইকেন্ডে আ আসছি অ্যান্ড আপনার সাথে কথা বলতেছি। সো দ্যাট ইস গুড। আমরা কথা বলছিলাম এর আগে একটা এপিসোড ২ টা এপিসোড হয়েছিল। ওইটা মেইনলি ছিল নেশন বা স্টেট বিল্ডিং নিয়ে। কিন্তু আমরা আজকে আবার ওই সো সেম বই। নামটা বলো সো বইটার? আমি যদি বইটা পড়ি, নামটা আবার ইন্ট্রোডিউস করায় দেই। 'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড: দ্য সিঙ্গাপুর স্টোরি' বাই লি কুয়ান ইউ, দ্য লেজেন্ডারি প্রাইম মিনিস্টার। অ্যান্ড আমরা এর আগের ২ এপিসোডে যেটা ছিল যে আমরা দেখছি যে সিঙ্গাপুর কেমনে বড় হইছে। কেমনে হুম, তাদের হুম, মিলিটারি আসছে, কেমনে তারা হুম, গ্রিন করছে, কেমনে তারা ইকোনমিক ডেভেলপমেন্ট আনছে, কেমনে তারা এমএনসি কে অ্যাট্রাক্ট করছে। বাট পরবর্তী চ্যাপ্টারগুলো ইজ মোর ফ্যাসিনেটিং। হুম, মানে প্রত্যেকটা দেশের সাথে সে কিভাবে হ্যান্ডেল করছে এবং প্রত্যেকটা দেশকে কিভাবে সে এক্সপ্লেইন করছে, হুম, হুম। যেখান থেকে অনেক কিছু শেখা যায়। অনেক কিছু আমি এক্সাক্টলি। শিখছি যে মানে কোন দেশ কিরকম এবং কোন দেশ কিভাবে ওই ক্রিটিক্যাল সময়তে আফটার ইন্ডিপেন্ডেন্স ডেভেলপড দেমসেলভস, এইগুলা হচ্ছে এই মানে পার্টের মধ্যে আসছে আরকি। সো আমরা শুরু করি। আমরা দেখি যেতে থাকি যে মানে আমরা একটা করে আলোচনা করি যে কার সাথে কিরকম ছিল। সো আমরা যদি ওই স্টার্ট করি ভাই হচ্ছে মালয়েশিয়া দিয়ে। কারণ দ্যাট ইস দ্য মেইন কান্ট্রি যেখান থেকে তারা সেপারেট সেপারেট হইছে। হয়েছে। তো সো ১৯৬৫ সালে তোমার ৯ ই আগস্ট তারা সেপারেট হয়েছে বা তাদেরকে সেপারেট করে দেওয়া হয়েছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে সেপারেট করার বেসটা কি ছিল? কারণ এখানে সিঙ্গাপুরে ৩ টা মেজর ইথনিক পপুলেশন ছিল। একটা ছিল তোমার চাইনিজ। ওরা ছিল মোর নাম্বার লাইক 80% 85%। 12-13% হচ্ছে মালয় এবং বাকিরা ইন্ডিয়ান বা তামিল বা এই ইউরোপিয়ান কিছু ছিল আরকি। তো ওই সময়ের প্রেক্ষিতে যেহেতু মালয়েশিয়াতে কিছু নাইও, আবার এদিক দিয়ে তোমার চাইনিজ জনগোষ্ঠীটা বেশি। এদিক দিয়ে চায়নার একটা তোমার বার্গেইন ছিল। তো মালয়েশিয়ার সবসময় একটা ভয় ছিল যে এদের তো নিয়ে কোনো লাভ নাই। খামাখাই দেখা যায় চাইনিজরা এখানে এসে ঝামেলা করবে। চাইনিজ পপুলেশনদের সাথে আমাদের মালয়দের একটা কনফ্লিক্ট হবে। এরা পরবর্তীতে আবার মালয়েশিয়াতে আসার চেষ্টা করবে। যেহেতু ওদের 80% অ্যাবাভ হচ্ছে চাইনিজ পপুলেশন। তো এরা যদি পরবর্তীতে আবার মালয়েশিয়াতে ইনক্লুডেড হয়ে যায় তাদের যে তোমার ইথনিক ব্যালেন্স এবং পলিটিক্যাল ব্যালেন্স এটা ডিসহারমনি তৈরি করবে আরকি। এই যে অনেক ইকুয়েশন এর মধ্যে পাশাপাশি ওই সময় সাকসেসিভ কিছু রায়ট হয়েছে। রায়টের মধ্যে তোমার চাইনিজদের সাথে মালয়দের বা চাইনিজদের সাথে যে অন্যান্য জনগোষ্ঠীর একটা কনফ্লিক্ট হয়েছে এবং যার কারণে মালয়েশিয়া অনেকটা বিরক্তই হয়ে ওদেরকে বের করে দিয়েছে আরকি। এবং যখন বের করে দিল তারপরে তো আমরা ডেভেলপমেন্ট প্রসেসটা কথা বলেছি ২ টা এপিসোডে। এখন যেই এপিসোড সেটা হচ্ছে আমরা এদের ইন্টারন্যাশনাল রিলেশনটা কিভাবে হলো এটা নিয়ে আমরা একটু কথা বলব। তো ইন্টারন্যাশনাল রিলেশন এর একটা পার্সপেক্টিভ হচ্ছে যে মালয়েশিয়ার সাথে ইন্টারন্যাশনাল রিলেশনটা কেমন হয়েছিল। মালয়েশিয়ার সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এর কয়েকটা মেজর স্টেপ রয়েছে। যখন লি কুয়ান ছিল সে পেয়েছে তোমার টুংকু আব্দুর রহমান। তারপরে তোমার পেয়েছে হোসেইন ওম। তারপরে তোমার পরবর্তীতে মাহাথির মোহাম্মদ। মাহাথির মোহাম্মদের সাথেই তোমার মেজর একটা সময় তার একটা বায়লেটারাল রিলেশনশিপ নিয়ে কাজ করতে হয়েছে। তো হোসেইন টুংকু আব্দুর রহমান বা হোসেইন ওম ওরা যখন ছিল তখন তাদের অনেকটাই পরবর্তীতে অ্যাপ্রোচটা ছিল যে মালয়েশিয়া একটু বড় ভাই আর সিঙ্গাপুর হচ্ছে ছোট ভাই। আর যেহেতু তোমার অলরেডি তাদের উপর একটা ডিরেক্ট পলিটিক্যাল এবং ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে, তারা এটাকে মানে ক্যাপিটালাইজ করার চেষ্টা করতো আরকি। এবং পরবর্তীতে আস্তে যখন সিঙ্গাপুর ডেভেলপ করা শুরু করলো, তখন তাদের মধ্যে এক ধরনের তোমার হিংসা বা তোমার এই যে আমাদের চোখের সামনে দিয়ে বড় হয়ে গেল, ওদেরকে কিভাবে আটকানো যায় এরকম কিছু অ্যাপ্রোচ ও ডেসক্রাইব করেছেন মিস্টার লি কুয়ান। অর্থাৎ এখানে
বেশ ২ ধরনের রিলেশন ছিল। একটা হচ্ছে লাভ আরেকটা হচ্ছে হেট। এবং এইটা কখনোই কনস্ট্যান্ট ছিল না যে এই সময় খালি লাভ ছিল, এই সময় আবার হেট ছিল। এটা তোমার আপস অ্যান্ড ডাউন করেছে। যেমন টুংকু আব্দুর রহমান আসার সাথে যেই ক্রাইসিস গুলা ছিল ১ম এ 1962 এর যে তোমার ওয়াটার ট্রিটিটা ছিল, ওই ট্রিটি নিয়ে সবসময় ভয় দেখাইতো যে তোমাদের কিন্তু পানি বন্ধ করে দিব। পানি বন্ধ করে দিলে তোমরা না খেয়ে থাকবা আরকি। এবং এইটা নিয়ে সে আসলেই লিকুয়ানেরও কিছু করার ছিল না। কারণ ওদের তো আসলে কোন সুইট ওয়াটার সোর্স ছিল না এবং এটার জন্য তাদেরকে পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকতে হয়েছে। আনটিল 80s 90s এর দিকে এসে তারা 40-50% বিভিন্ন ডিস্যালিনেশন প্রজেক্ট বা অন্য সিস্টেমের মাধ্যমে কিছুটা হলেও রিকভার করতে পারলেও কখনোই মানে এটা থেকে পুরোপুরি বের হতে পারে নাই। আর কিছু ল্যান্ড ডিসপিউট ছিল। বিশেষ করে পোর্টের একটা ব্যাপার ছিল যে এর আগে কি হয়েছে, পোর্ট পোর্ট ফ্যাসিলিটিস মেইনলি ছিল সিঙ্গাপুরের, এই ফ্যাসিলিটিসটাই ইউজ করতো মালয়েশিয়া। এখন মালয়েশিয়ার সাথে যখন সিঙ্গাপুরের আলাদা হয়ে গেল, তখনও পর্যন্ত কিন্তু ওই সিঙ্গাপুরিয়ান পোর্ট ফ্যাসিলিটিস ইউজ করতো। কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুর দেখলো যে মালয়েশিয়া দেখলো যে সব যদি আমি সিঙ্গাপুর পোর্ট ইউজ করি তাহলে এদেরকে আমার অনেক এক্সট্রা চার্জ দিতে হচ্ছে, পাশাপাশি আর আমাদেরও তো পোর্ট ডেভেলপ করার সুযোগ রয়েছে। পরবর্তীতে তারা নিজেরাই পোর্ট ডেভেলপ করে এবং করে এদিক দিয়ে দেখতেছে সিঙ্গাপুর আবার উন্নয়ন হয়ে যাচ্ছে। তো তাহলে কি করা যায়? কিছু জায়গায় তারা ব্যান দিয়ে দিল যে এই পোর্টের দিয়ে কোন মালামাল আসতে পারবে না। সিঙ্গাপুর পোর্ট দিয়ে কোন মালামাল মালয়েশিয়ায় ঢুকতে পারবে না। তারপরে কি হতে পারে যে আমাদের কিছু জিনিস এক্সপোর্ট আমরা সিঙ্গাপুরে বন্ধ করে দিব। কিরকম? ওই সময় তোমার বিভিন্ন কাঠের কাজ করতো সিঙ্গাপুরের লোকজন আরকি। শুরুর দিকে মানে একদম বেসিক ইন্ডাস্ট্রি হিসেবে। মানে আমরা যেটা ওই ফার্নিচার বানানো বা এরকম ছোটখাটো জিনিসগুলো এগুলো বানাইতো। কাঠটা আসতো মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া দেখলো যে এদেরকে একটা বাঁশ দেয়া যায়। ওরা তোমার কাঠ রপ্তানিও বন্ধ করে দিয়েছে আরকি। তারপরে বলতেছে যে ইনফ্রাস্ট্রাকচার এর যেসব মালামাল লাগে, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট এই টাইপের এগুলোও তোমার একটা সময় পর্যন্ত হাই ট্যারিফ দিত অথবা এক্সপোর্ট ব্যান করে রাখতো। তো এগুলা কিন্তু তার সাথে মানে তোমার এই রিলেশন গুলো অলওয়েজ আপস অ্যান্ড ডাউন হয়েছে। তো ধীরে মাহাথিরের সাথে সে যখন কথা বলছে এবং সে লিক ওয়ান এর একটা বৈশিষ্ট্য ছিল সে পার্সোনাল একটা রিলেশন ডেভেলপ করে ফেলতো। যখন অলরেডি মাহাথির মোহাম্মদ ডেপুটি প্রাইম মিনিস্টার, হি ওয়াজ প্রজেক্টিং যে এই লোক তো পরবর্তীতে আবার প্রাইম মিনিস্টার হবে। সুতরাং এর সাথে একটা রিলেশন ডেভেলপ করে ফেলি। তো 1981 এর দিকেই যখন মাহাথির ক্ষমতায় আসলো, টুংকুর যেই তোমার ভঙ্গিটা ছিল যে বড় ভাই বেশি এবং তার যেহেতু মিলিটারি এনফোর্সমেন্ট করার সুযোগ রয়েছে, মিলিটারি উইথড্র করার সুযোগ রয়েছে এবং ঝামেলা করার সুযোগ রয়েছে। সেই বড় ভাই অ্যাপ্রোচটা দিত আবার মাঝে মধ্যে তোমার মানে নরমাল হওয়ার চেষ্টা করত। কিন্তু এটা কখনোই আসলে হয় নাই। আনটিল লাইক 80s তখন ফার্স্ট টাইম এবার তারা বুঝতে পারল যে না সিঙ্গাপুরকে একদম ফেলে দেওয়ার কিছু নেই। কারণ সিঙ্গাপুর অলরেডি তোমার মালয়েশিয়া থেকে আগেই গেছে। এদের অর্থনীতি ভালো। এই যে এত গভর্নমেন্টের লেভেলের কনফ্লিক্ট 80s এর পর থেকে যে একটা জিনিস ভেরি ইম্পোর্টেন্ট ছিল, গভর্নমেন্টের এই কনফ্লিক্ট থাকলো বিজনেস টু বিজনেস, পারসন টু পারসন যে রিলেশনটা এইটা আবার যেহেতু তারা ২ টা গ্রুপ অফ পিপলই ছিল অ্যান্টি কমিউনিস্ট, তারা এই জিনিসটাতে আবার মানে এগ্রি করেছে। পারসন টু পারসন, বিজনেস টু বিজনেস কমিউনিকেশন তারা এটা সবসময় করেছে এবং এইটা মানে লং টার্মে সাস্টেইন করেছে। পরবর্তীতে হ্যাঁ, বলো। এমনি যেটা হচ্ছে ও কিন্তু বলছে ওখানের মধ্যে যে মাহাথির মোহাম্মদের সাথে তার পার্সোনাল অ্যানিমোসিটি ছিল যে মাহাথির মোহাম্মদ হচ্ছে তাকে বলছে যে সে হচ্ছে অ্যারোগেন্ট। তারপর হচ্ছে মাহাথির মোহাম্মদ হচ্ছে লি কে পার্সোনালি কিন্তু পছন্দ করতো না। এমন মনে আ করতো চাইনিজ বংশধর, চাইনিজদের চাইনিজ একদম দালাল অ্যান্টি আরকি। মালয় এমন একটা আইডিয়া হ্যাঁ, ছিল আরকি। কিন্তু পরবর্তীতে যখন দেখছে যে এই যে আপনি যেটা বললেন যে ২ জনের মধ্যে কিন্তু একটা কি ছিল এন্টি কমিউনিজম একটা ব্যাপার ছিল। হুম, এ হুম। কারণে সে বলছে যে ও মাহাথির মোহাম্মদের সাথে বেশি কন্ট্রাক্ট করছে দেন এনি আদার প্রেসিডেন্ট এক্সাক্টলি। বিফোর মাহাথির মোহাম্মদ। সো আর ঐরকম একটা জিনিস ছিল। আমি আরেকটা জিনিস এখানের মধ্যে আপনার সাথে এড করতে চাই। যে জিনিসটা হচ্ছে যে আমার ফেভারিট যে কিভাবে মাহাথির মোহাম্মদ এবং হুম, সরি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া হুম, একই একটা দেশে হওয়ার পরেও তারা আলাদা কারেন্সি তারপর হচ্ছে কিভাবে তার ইকোনমিক সিস্টেমটাকে আলাদা করছে। যেমন হুম, যখন লি বলছে যে আসো আমরা একটা কমন মার্কেট করি যেখানের মধ্যে হচ্ছে ফ্রি ট্রেড হবে, হুম, সবকিছু হবে। তখন মালয়েশিয়া ওই যে আপনি বললেন যে, "না, তোমাদের সাথে কি করব? তোমরা হচ্ছে ছোট থাকো তোমরা ওই সাইডের ভিতরে।" করতে দেন। ইনফেক্ট ওরা চাইছে কি একটা জয়েন্ট সেন্ট্রাল ব্যাংক করতে, মালয়েশিয়া। হ্যাঁ, আমার কাছে যে জিনিসটা লাগে যে মাঝেমধ্যে যখন আমি কথা বলি এই লি কুয়ান ইউকে নিয়ে যে সে ল থেকে পড়ছে, সে হচ্ছে পলিটিশিয়ান। বাট একটা লোকের এরকম ফাইন্যান্সিয়াল প্রুডেন্স কেমনে থাকে যে ওই সময় সে দেখতেছে যে ফার্স্ট অফ অল মালয়েশিয়া আমাকে থ্রেট দিচ্ছে 3 ফ্রন্টে। তাদের হ্যাঁ, মিলিটারি হাই, হুম, তাদের কাছে আমরা ওয়াটারের জন্য লায়াবল এবং তারা লাবেল হ্যাঁ। লায়াবল মানে তারা বন্ধ করে দিতে পারে হুম, হুম, এবং হুম। হচ্ছে তাদের চারো সাইড থেকে কিন্তু মালয়েশিয়াই। মালয়েশিয়া এর আরকি। মাঝখানে মালয়েশিয়া তাদেরকে বলছে যে, "চলো বা তোমাদের সেন্ট্রাল ব্যাংক করব।" মানে ওই যে এখন ইইউ তে যেরকম আছে আরকি। একটা সিঙ্গল সেন্ট্রাল ব্যাংক থাকবে, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। দেন দে আর গোইং টু টেক ডিসিশনস হাউ টু ডু উইথ দ্য মানি সাপ্লাই। ওরা চাইলো কি, মালয়েশিয়া চাইলো যে তুমি সেন্ট্রাল ব্যাংক করব। কোন কমন মার্কেট হবে না। মানে হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক ২ দেশের কারেন্সিকে কন্ট্রোল করবে। হুম, হুম, হুম। এতে যেটা মানে
লি অলরেডি বুঝে গেছে যে তুমি যখন এটা করবা তখন তুমি ডেফিসিট নিবা। তোমার দেশের ভিতরে তুমি ডেফিসিট ফাইন্যান্সিং করবা, তুমি লুটতরাজ করবা, তুমি করাপশন করবা। দিন শেষে আমার কারেন্সি ধরা খাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে শিক্ষক হলো, "না ভাই, আমরা তো এসব পারি না। আমরা তো ছোট মানুষ। আমরা হ্যাঁ, ছোট হ্যাঁ, দেশ। আমরা হ্যাঁ। তো ডেফিসিট করি না।" ও কি করছে? নট যে সেন্ট্রাল ব্যাংক, ও একটা কারেন্সি বোর্ড করছে এবং হচ্ছে ওর যেই আ স্ট্র্যাটেজিটা ছিল, সেই স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি যদি দেশের ভিতরে ৳১ ইস্যু করি, সরি ওই সময় তো সিঙ্গাপুর হুম, ডলার, সে ডলার যদি ইস্যু করে তার ইন্টারন্যাশনাল রিজার্ভ থাকবে হুম, 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 100%। হুম, হুম, মানে হুম। আমি যদি একটু সিম্পল ওয়ার্ড এ বলি যে কোন বলো। একটা দেশ যখন মানি প্রিন্ট করে, ওই যে টাকাটা প্রিন্ট করতেছে এটার এগেইনস্ট এ তাকে আইদার গোল্ড রাখতে হয় অথবা হচ্ছে হুম, ডলার হুম, রাখতে হয়। হুম, যারাই রাখে না তারা ধ্বংস হয়ে যায়। হুম, যেমন হুম, হুম, জিম্বাবুয়ে হুম, অথবা আদার আফ্রিকান নেশন যেখানে হাইপার ইনফ্লেশন আমরা দেখি। সো এই জায়গার মধ্যে লি কি করলে যে, "না ভাই, তোমার সাথে আমি সেন্ট্রাল ব্যাংক করব না কমন। আমি যেটা করব, আমি হচ্ছে আমার কারেন্সি বোর্ড রাখবো এবং আমার কারেন্সি যখন আমি ইস্যু করব তার এগেইনস্ট আমি 100% ফরেন রিজার্ভ রাখবো।" হুম, হুম, এতে কি হয়? এতে হচ্ছে যখন আ সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আসতেছে, তারা তো দেখতেছে আরে এইটার তো যেই টাকাটা ভেতরে চলতেছে, কোনো এখানে ডেফিসিট নাই। কোনো হাঙ্কি-পাঙ্কি করার সুযোগ নাই। নাই, এখানে নাই। কোনো সেন্ট্রাল ব্যাংক নাই। সিঙ্গাপুর কিন্তু ১ম কোনো সেন্ট্রাল ব্যাংক ছিল না। কারণ সেন্ট্রাল ব্যাংক হ্যাঁ। থাকলে কি হয়? ওই যে ফাইনান্স মিনিস্টার আইসা নাটক হুম, হুম। করবে। যে বিভিন্ন জাগলিং করবে ধরনের যে ডেফিসিট এখান থেকে নিবে, ওখানে হ্যাঁ, হ্যাঁ। সারপ্লাস রাখবে। এরকম করে করাপশন করবে। মানে অপরচুনিটি ক্রিয়েট হবে। সে ওই তার কারেন্সি বোর্ড ইনিশিয়েটিভ এর মাধ্যমে নট অনলি স্টপড এনি কারাপশন, হুম, হুম, সে ফরেনারদেরকে দিল কনফিডেন্স যে আমার ইন্টারন্যাশনাল আছে, যে রিজার্ভ আছে। হুম। এখানের মধ্যে একটা জিনিস যেটা মানে সে নিজেও বলে নাই কিন্তু আমার কাছে লাগে যে হাউ ইট ওয়াজ ইম্পোর্টেন্ট বিকজ পরবর্তীতে চ্যাপ্টারে এই টপিকটা আসবে বারবার। আসবে, আসবে। যখন হ্যাঁ, বলো। এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা বলতেছি। হুম, হুম। ও কিন্তু ডলারকে রাখে না ইন্টারন্যাশনাল রিজার্ভ। ও রাখছে হচ্ছে গ্রুপ অফ ইন্টারন্যাশনাল কারেন্সিস। মানে শুধুমাত্র সে ডলারকেই ইনক্লুডিং স্টার্লিং এবং অন্যান্য যে ইন্টারেস্ট ইউরোপিয়ান স্টার্লিং, আদার যত রকমের পাওয়ারফুল হুম, নেশন আছে ইউরোপ, জিবিপি, পাউন্ড, ব্রিটেন, ও সবকিছুকে করে একটা বাস্কেটের মতো করে সেইটাকে রাখছে হচ্ছে তার কারেন্সির ব্যাকআপ হিসেবে। সো এই যে একটা মানে এত সুন্দরভাবে মানে ও তো ইকোনমিক্স এর থিওরিও পড়ে নাই। না বাট জন সেটা স্টুয়ার্ট ইকোনমিক্স মিলও পড়ে নাই আমগো স্পেশালি মতো। হ্যাঁ, 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 না ঠিক ঠিক আছে? আছে। আমরা যেরকম এত গ্রিক ইকোনমিক্স পড়ে আসতো কিন্তু এগুলো মানে আমি জানি না পড়ছে নিশ্চয়ই। না, না আদারওয়াইজ ডেফিনিটলি পড়ছে আরকি। ডেফিনিটলি পড়ছে। পড়ছে। বাট হি ইস মানে ভিশাস মানে রিডার। মানে এত লাইক সুন্দরভাবে কিভাবে এত prudently ফিউচার চিন্তা করে ইনিশিয়েটিভ গুলো নিছে দ্যাট ওয়াজ রিয়ালি অ্যামেজিং। মানে হুম, হুম, আমি যখন ওই কারেন্সি গুলো পড়ি ওটাতে হচ্ছে আমার একটু উইকনেস থাকে। যখন ওটাতে একটু বেশি আমি ফোকাস দেই। তখন আমি খালি তার প্রশংসা করতে হয় আরকি। আমি এখানের মধ্যে কোন রকমের হাঙ্কি-পাঙ্কি পাই না। মানে হুম। যা জিনিসটা সে করছে আরকি। আপনার কাছে কি মনে হয় এই সাইড থেকে? না এক্সাক্টলি মানে সে আ ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট ইকোনমিস্ট ইন দ্যা হিস্ট্রি। আমি যদি বলি প্র্যাকটিক্যালি সে একটা ইকোনমিকে কিভাবে দাঁড় করাইতে হয়। স্পেশালি তোমার তার সবচেয়ে যে বিষয়টা আমরা পরেও আলোচনা করব যে তার ইকোনমিক প্রুডেন্স টার সবচেয়ে বড় অ্যাপ্লিকেশনটা দেখা গিয়েছে তোমার আ 97-99 এর যে ক্রাইসিসটা আসছে, পুরা আসিয়ানের যতগুলো আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য যেই কান্ট্রি গুলো আছে সবগুলো তো ধ্বংস হয়ে থাইল্যান্ড থেকে শুরু করে সবাই পুরা একদম শুয়ে গেছে। কিন্তু ওই সময়েও কিন্তু তোমার একদমই শক্ত হয়ে দাঁড়ায় ছিল সিঙ্গাপুর। সিঙ্গাপুরের কোনো সমস্যা হয় নাই। সেই ইকোনমিটাকে শুরু থেকে ওইভাবেই প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে এবং মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি গুলো এমনভাবে সে স্প্রেড করেছিল এবং ডেকোরেট করেছিল যে এখান থেকে যে অন্য কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে। স্পেশালি হাই ডেফিসিট হবে, ওভার স্পেন্ডিং হবে, লাক্সারি তোমার কেনাকাটা হবে। এখান থেকে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি লিকিং হবে। এগুলো প্রত্যেকটা জায়গায়, জায়গায় সে কিন্তু ক্লোজ করে রেখেছিল। যার কারণে করাপশন হয় নাই, নেপোটিজম হয় নাই, উল্টাপাল্টা কোনো ট্রান্সেকশন হয় নাই। বাজেট গুলা খুবই ব্যালেন্সড ছিল। প্রত্যেকটা জিনিস সে এত সুন্দর করে একদম শুরু থেকে ডিজাইন করেছে যার কারণে ওর আশেপাশের দুনিয়া সব ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু তারা দেখায় দিল যে we have some metal in economic sector এবং এইটাও কিন্তু পরবর্তীতে লি কুয়ান পাওয়ার ছেড়ে দেওয়ার পরেও এটা কিন্তু অনেক বড় স্ট্রেংথ হিসেবে সিঙ্গাপুরে এখনো কাজ করে আরকি। যে অনেক কিছু হলেও আশেপাশের সব দেশে কিন্তু সিঙ্গাপুর হ্যাজ ইটস ওন পাওয়ার টু হোল্ড দ্য টাইড। সে ভেসে যাবে না, ফ্লোতে ভেসে যাবে না। যে আশেপাশে এশিয়ান ক্রাইসিস হচ্ছে তার মানে সিঙ্গাপুর তোমার ধরা খাবে। এইটা আসলে কখনো হয় নাই এবং সামনেও ওরা যদি মোটামুটি ওই স্ট্রাকচারটা তারা এখনো ধরে রেখেছে। যদি থাকে তাহলেও কোনো সমস্যা হবে না। এখন এই যে মালয়েশিয়ার সাথে সমস্যাটা ছিল, মালয়েশিয়ার সাথে সমস্যা যে ছিল তা না। প্রত্যেকটা দেশের সাথে একটা সমস্যা ছিল। সমস্যা ছিল ইন্দোনেশিয়ার সাথে, চায়নার সাথে, ভিয়েতনামের সাথে ইভেন জাপানের সাথে সমস্যা ছিল। প্রত্যেকটা দেশের সাথেই তার সমস্যা ছিল। কিন্তু সে সমস্যাগুলোকে মাথার মধ্যে না রেখে একদমই প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে আগাইছে। এবং তার আইডিয়াটা ছিল যে না, উই হ্যাভ টু বি আ বাফারিং পয়েন্ট ফর এভরি আদার পিপল। ইভেন চায়নার সাথে যখন তোমার রাশিয়ার প্রবলেম, চায়নার সাথে যখন ইউএস এর প্রবলেম তখনও সে মিডিয়েটর বা ইন্টারলকিউটর হিসেবে কাজ করেছে।
বোথ পলিটিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি যে কোন ধরনের পলিটিক্যাল মেসেজ যদি ক্যারি করতে হয় টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অনেক দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নাও, তাইওয়ানও তোমার এসে বলতো লি কুয়ানকে যে, "না, তুমি এটা ওই জায়গায় একটু বলো, আমাদের ওইখানে একটু ভিজিট করার দরকার, স্টেট ভিজিট।" লি কুয়ান এটারে মানে একদম ম্যাচ মেকিং করে দিত এবং সে মানে প্রুডেন্ট পারসন ছিল তো, এবং তিনি সবসময় প্র্যাগমেটিক অ্যাপ্রোচ দিতেন। এবং তার এই পার্সোনালিটির কারণে একদম আমেরিকান যে লিডার ছিল, সেই নিক্সন, কিসিঞ্জারের আমল থেকে শুরু করে একদম লেটেস্ট বিল ক্লিনটন পর্যন্ত সে যাদেরকে পেয়েছে, প্রত্যেকে তার কাছে না পরামর্শ নিত, এবং পরামর্শ তো আর ওই অর্থে না, সে অপিনিয়ন জানতে চাইতো আরকি যে, "তুমি এই ব্যাপারে অপিনিয়ন কি?" তার একটা গুণ ছিল যে সে খুবই তোমার সত্যটা সরাসরি বলে দিত আরকি যে, "ঘটনা আসলে আপনি এইটা করবেন। আপনি অ্যা চায়নাকে আগেই শত্রু বানাইলে তাইলে আপনার রাশিয়ার সাথে আপনি ব্যালেন্সটা রাখতে পারবেন না আরকি।" ওই প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে দেং জিয়াওপিং, আপনার মাও বা চৌ এন-লাই এর পরের সময়টাতে যখন দেং জিয়াওপিং মার্কেট ওপেন করলো বা তোমার নিজেদের মার্কেটটাকে অ্যাক্সেস দেওয়া শুরু করলো, তখন কিন্তু আ এইটাকে অনেকটাই মিডিয়েট করেছে লি কুয়ান। সে ইউএস এর যে ওই সময়ের যারা লিডারশিপ ছিল তাদেরকে কিন্তু এলার্ট করেছে, "ইউ শুড সাপোর্ট দ্য ই চাইনিজ চাইনিজ আ এক্সপানশন অথবা ওপেনিং আপ। এটা তোমরা মিডিয়েট করো এবং এটা আল্টিমেটলি ভালোই হবে।" এত কিছু করার মধ্যে তার মেইন এটা ছিল যে, আমার এই এলাকা তো আমার তো ঝামেলা রাখা যাবেই না। আমার আশেপাশে অন্য কেউ যাতে ঝামেলায় না থাকে। কারণ সে দেখেছিল এই ভিয়েতনামে যে ঝামেলাটা হচ্ছে, এই ঝামেলার কিন্তু তার একটা ইমপ্যাক্ট করেছে। ভিয়েতনাম থেকে একদম নৌকা করে বস্তাবন্দী লোকজন এসে মানে সিঙ্গাপুর পোর্টে চলে আসতো আরকি। এগুলা তো তার ম্যানেজ করতে হইতো। সে বুঝতে পেরেছে যে আমাদের তো আসলে সত্যিকার অর্থে কোনো ঐরকম কিছু নাই। সত্যিকার অর্থে আমরা যদি কিছু করতে চাই তাহলে এই পুরা অঞ্চল স্টেবল রাখতে হবে। এই অঞ্চলে মালয়েশিয়াকে স্টেবল রাখতে হবে, ইন্দোনেশিয়াকে স্টেবল রাখতে হবে, ভিয়েতনামকে স্টেবল রাখতে হবে, জাপানকে স্টেবল রাখতে হবে, থাইল্যান্ডকে স্টেবল রাখতে হবে, চায়নাকে স্টেবল রাখতে হবে। এবং ওয়েস্টার্ন ওয়ার্লড এর যে ইন্টারেস্টটা আমরা এখানে যদি ক্রিয়েট করি, তাহলে অন্যরাও এখানে যেই তোমার অ্যামালগামেশন এর সুযোগ পাবে, একটার সাথে আরেকটা ইন্টারেকশন হবে। এই প্রত্যেকটা জিনিস পুরা এলাকাটাকে স্টেবল করবে। এবং আসলে সিঙ্গাপুর ইন সাইলেন্ট সেন্স মানে পুরো জিনিসটার একটা মিডিয়েট করেছে এবং ওইটার একটা তোমার বাফারিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। এবং শেষ পর্যন্ত এটা মানে আফহোল্ড করেছে। এবং প্রত্যেকেই তাকে ট্রাস্ট করত কম বেশি। সামটাইমস ২-১ টা গভর্নমেন্টের সাথে স্পোরেডিক্যালি তার একটু তোমার ডাউন লেভেলের রিলেশন যাইতো। কিন্তু সে এটা সামহাউ আবার অন্য যে লিডারশিপ ছিল ওই দেশগুলার, ওগুলাকে দিয়ে সে তোমার বের হয়ে আসছে। যেমন ধরো তোমার জিমি কার্টারের সাথে তার মিলে নাই। পরবর্তীতে রোনাল্ড রিগেনের সাথে বেস্ট ফ্রেন্ড হয়ে গেল আরকি। তোমার থেচারের আগে যে গভর্নমেন্টের সাথে তার ঐরকম যেই সোশ্যাল ওয়েলফেয়ার পলিসি বা এই পলিসি গুলার সাথে সে অ্যাকোমোডেট করতে পারে না এবং সেটা ভেহেমেন্টলি ক্রিটিসাইজ করছে। কিন্তু যেইমাত্র থেচার আসলো এবং তার পরবর্তীতে টনি ব্লেয়ার আসলো, এদের সাথে সে কিন্তু মানে পুরোপুরি আবার খুবই মানে কারণ এদের টোটালি সাথে ফ্রেন্ডলি। ম্যাচ করছে আরকি। মানে আমি যখন পড়তেছিলাম যে ব্রিটেনের সাথে হ্যাঁ। যেমন ওই সময় ব্রিটেনের সোসাইটিটা ছিল কি ওয়েলফেয়ারিজম। হুম, ইউনিয়ন আপনার হচ্ছে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করতেছে দেশের ইকোনমির হুম। মধ্যে সবাইকে ওখানে ফার্স্ট অফ অল ক্লাসিজম ছিল। তারপরে ওটার মধ্যে আবার ছিল কি যে গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ এভরিথিং। তখন মার্গারেট থেচার আসলো, আইসা একেবারে রুথলেসলি সবকিছু ক্যানসেল করে দিল। কোন রকমের ওয়েলফেয়ার চলবে না। গভর্নমেন্টকে স্মল করা শুরু করলো। হুইচ রেজোনেটস উইথ আপনার লি। লি অলসো ওয়ান্টেড সামথিং লাইক দ্যাট। আমরা যখন পড়ে আসছি, হি ওয়ান্টেড টু বিল্ড এ ফেয়ার স্টেট, নট এ ওয়েলফেয়ার স্টেট। হুম, 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 সো হুম, এজ এ রেজাল্ট যেটা হয়েছে সে যখন দেখছে যে রোনাল্ড রিগানও এই হুম। একই কাজ করছে একদম আমেরিকাতে। বাজেট কাট মানে বাজেট কাট করা, স্মল গভর্নমেন্টকে গভর্নমেন্টের। স্মল করা, যে মানুষের মধ্যে এফিসিয়েন্সি আনা, মেরিটোক্রেসি বেসিস এর উপরে চলা, এই ওয়েলফেয়ার এর উপরে না চলা। এই কারণে সে আরকি সে প্রচন্ড প্রশংসা করছে মার্গারেট থ্যাচারের। দ্যাট শি ইস দ্য ওয়ান দ্যাট সিটিং ডাউন উইথ দ্য ট্রাউজার্স অন। এরকম বিভিন্ন কিছু কমেন্টও করছে ওখানের মধ্যে। মানে সে ভেহেমেন্টলি তারা এটা মানে প্রশংসাই কি করছে করছে? আরকি। আমি অ্যাপ্রিশিয়েট এখানে করছে একটা আরকি। জিনিস যেটা হাইলাইট করতে চাই যে হুম, বলো। এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমার আগে আমার কাছে আইডিয়াটা ছিল একটু ভেগ। আমরা কিন্তু আগেও বই পড়ছি ওই যে হ্যাঁ, হ্যাঁ, 'রাইজ হ্যাঁ। অ্যান্ড ফল অফ নেশনস' হুম, হুম, তারপরে হচ্ছে আমরা পড়ছি যে কিভাবে দেশ পড়ে যায়। তখন হুম, কিন্তু আমরা দেখছি যে কেন থাইল্যান্ড ধরা খেয়েছে। সো হুম, যদি আমি একটা সিম্পল বলতে চাই কেন ওই হুম, সময় এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হইছে? হুম। এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হইছে অ্যাকচুয়ালি যখন এই এশিয়ান কান্ট্রি স্পেসিফিক্যালি থাইল্যান্ড ডলারের সাথে তাদের কারেন্সি পেগ করে দিল। পেগ করে হ্যাঁ, দেওয়া মানে হচ্ছে যে ডলারের ভ্যালুর উচ্চার-নিচের সাথে থাইয়ের বাতের ভ্যালু একসাথে উঠানামা করবে। ওই প্রেক্ষিতে যেটা হইছে, যেহেতু থাইল্যান্ড ওয়াজ গ্রোইং এবং ওই সময় হচ্ছে তারা এরকম পেগ করে দিছে, একটা স্টেবিলাইজেশন চলে আসছে। থাইল্যান্ডের যারা গভর্নমেন্ট তারপর হচ্ছে প্রাইভেট তারা স্পেকুলেশন শুরু করল। স্পেকুলেশন কি? দে ওয়ার টেকিং লোনস ইন ডলার। মানে তারা বলতেছিল যে তারা আমরা লোন নিবো এবং তাদেরকে যেহেতু এটা পেগ করা তাদের কিন্তু ফেরত দিতে হবে ডলারে। হুম, 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 হুম। কিন্তু লোন নেওয়ার পরে তারা কিন্তু ওই ইনিশিয়েটিভ গুলা নেয় নাই। যে ইনিশিয়েটিভ গুলো অ্যাকচুয়ালি লোনের পারপোজ এ নেওয়া উচিত ছিল। তারা হচ্ছে এক্সট্রাভাগ্যান্ট
প্রজেক্ট নিত আরকি। স্পেন্ডিং করতো। স্পেন্ডিং করতো আরকি। যে ইভেন প্রাইভেট প্রেজেন্টলি লেভেলেও তারা বিভিন্ন ধরনের বিলাস দ্রব্য-টব্য এইসব বিলাস কিনে নিয়ে দ্রব্য আসতো। মানে ওই সময়ের লাক্সারি মানে প্রোডাক্ট যা আছে ছিল আরকি। লাক্সারি প্রোডাক্ট, যে থাইল্যান্ড ছিল হচ্ছে লাক্সারি প্রোডাক্টের হেভেন। হুম, হুম, হুম। সো যখনই এরকম হওয়া শুরু করলো, দেখলো যে এই জায়গার মধ্যে না, তখনও তো ইন্টারন্যাশনালি তো অনেক কারেন্সি ট্রেডার্স আছে। যারা স্পেকুলেটরস, যারা হচ্ছে কারেন্সি শর্ট করতে পারে। জর্জ সোরোস ওই হুম, সময় ছিল মেজর প্লেয়ার এই জায়গার মধ্যে। হুম, সে এসে দেখলো আরে এই কারেন্সি তো কিছুদিন পরে ধরা খাবে। তো আমি হুম, এখন কি করি? আমি আ এই থাই বাতকে শর্ট করি। হুম, তখন যখন হচ্ছে যে ওই যে প্রাইভেট স্পেকুলেশন, তারপরে হচ্ছে এই থাইল্যান্ডের মধ্যে যখন তারা ঐরকম ভ্যানিটি প্রজেক্ট গুলো নিছে এবং যেগুলো কোন রকমের রিটার্ন দেয় নাই, হুম, they started going down. হুম, Specifically Thai baht started losing its হুম, value. যখন এটা হইলো, তখন হচ্ছে যে পুরা এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হইলো। থাইল্যান্ডের সাথে, সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই একসাথে কিন্তু পড়লো আরকি। সো আমি বলছিলাম যে সিঙ্গাপুর কেন তাহলে পড়ে নাই? হুম, সিঙ্গাপুর হুম, পড়ে নাই ওই যে এটা তো সিঙ্গাপুর যেমন অন্যান্য দেশগুলো কি করছে? ডাইরেক্ট ডলারের সাথে পেগিং করছে। হুম, হুম। সিঙ্গাপুর তো ইন্টারন্যাশনাল কারেন্সির সাথে করছে। সে সো অনেকগুলো রিস্কটা একসাথে ছিল মানে একটা বাস্কেট একসাথে। ম্যানেজমেন্ট সো করছে আরকি। বাস্কেট বানানো হচ্ছে, সেই কারণে এটা ডাইভার্সিফাই হয়ে গেল হুম, রিস্কটা। হুম, 2nd যেটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসেবে আসে যে যখন মাহাথির মোহাম্মদ এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসছে, সে হচ্ছে বুগিম্যান খুঁজতেছে যে কাকে ব্লেম করা যায়। স্কেপগোট বানাও একটা কে আরকি। স্কেপগোট বানানো যায়। সে বলতেছে জর্জ সোরোস, কারেন্সি ট্রেডিং হচ্ছে আননেসেসারি, হুম, আনপ্রোডাক্টিভ, ইমোরাল অ্যাক্টিভিটি। হুম। কিন্তু লি ও কিন্তু ওই যে যারা হচ্ছে এরকম বুগিম্যান খুঁজতেছে ব্লেম করার জন্য, নরমালি কি হয়? সবাই কিন্তু একই সুরে সুর মিলাবে। হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ। এখন সাউথ এশিয়ায় একটা ক্রাইসিস হয়, ইন্ডিয়া যেটা বলবে, বাংলাদেশ সেটা বলবে, পাকিস্তান এটাই হ্যাঁ, যে বলবে। তোমার এখন যুদ্ধ হচ্ছে এইজন্য আমরা সবাই ধ্বংস হচ্ছি। এগিয়ে যান, এটা আমরা যদি সবাই বলে খারাপ তাহলে হচ্ছি। এটা সবাই এটা নরমালি বলবে। যেটা করে আরকি। কিন্তু লি হ্যাঁ, বলছে হ্যাঁ। যে, "না, তোমরা ফাইজলামি শুরু করছো এই জায়গার মধ্যে। তোমরা যেটা করছো সেটা হচ্ছে যে পাবলিক গুড নিছো। হুম, তোমাদের কাছে একটা রেসপনসিবিলিটি দেওয়া হচ্ছে। তোমাদের কাছে ট্রাস্ট দেওয়া হচ্ছে পাবলিক গুডস ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু তোমরা এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিছো প্রাইভেট গেইন এর কারণে।" হুম। আমরা দেখছি যে কিভাবে সু সুহার্তোর যে ছেলেমেয়েরা কি পরিমাণ ব্যাংক দিয়ে এইটা নিয়ে লুটপাট বলছে করছে। যে সে বলছে যে সে সুহার্তোর সাথে কিন্তু মানে শুরুর দিকে ইন্দোনেশিয়া কিন্তু এক ধরনের এনিমি ছিল তোমার এজ এ কান্ট্রি এবং জিওপলিটিক্যালি এবং বিভিন্ন কারণে। এবং তারা যেহেতু মালয়েশিয়ার সাথে তাদের একটা শত্রুতা ছিল, সে কমন হেরিটেজ হিসেবে সেই শত্রুটা পেয়েছিল এবং আনটিল সুহার্তো মানে এরা এই জিনিসটা সিঙ্গাপুরকে পজিটিভলি নেয় নাই। সুহার্তো নেওয়ার পরেও সে সুহার্তোর প্রবলেম গুলো জানতো। কিন্তু তারপরেও সে তার সিঙ্গাপুরের সাথে তাদের সাথে কিন্তু একটা প্রপার রিলেশনশিপ আস্তে, আস্তে বিল্ড আপ করেছে। এবং ইন সাম কেসেস তাদের যে এক্সচেঞ্জ গুলো হয়েছে সে কিন্তু সুহার্তোকে অ্যাপ্রিশিয়েট করেছে ইন টার্মস অফ হিজ পলিসি রিগার্ডিং এডুকেশন, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার। আবার আচ্ছা একই মানে সাথে কেকেএন যেটা বলে তোমার করাপশন, কলিউশন অ্যান্ড নেপোটিজম এইটার সে মানে সিরিয়াসলি ক্রিটিসাইজ করেছে যে ইন্দোনেশিয়া আরো ভালো করতে পারতো বা তাদের আরো ভালো করা উচিত ছিল। কিংবা এশিয়ান ক্রাইসিস বা অন্যান্য যে ক্রাইসিস গুলা ইন্দোনেশিয়ার হয়েছে বা তাদের যে পটেনশিয়ালিটিস ছিল এটার সর্বোচ্চ লেভেলে যাইতে পারে নাই, যে করাপশন, তোমার নেপোটিজম এবং এই যে তোমার পার্সেন্টেজ নেওয়ার যে ব্যবসাটা, এগুলা সে কিন্তু সিরিয়াসলি মানে দেখেছে এবং এটা উল্লেখ করেছে এবং এটা ক্রিটিসাইজ ও করেছে যে তারা ইচ্ছা করলে ভালো করতে পারত। এবং পরবর্তীতেও এটা মানে অন্যান্য যে আমরা স্টাডি গুলা পাই, স্টাডি গুলাতে কিন্তু সেম জিনিসটাই আসছে। এবং মানে সোহার্তোকে কিন্তু এশিয়ান ক্রাইসিস এর পরে ফল উনি করতে হয়। কিন্তু চেষ্টা করছে। মানে উনি যে সোহার্তোর মেয়েরে গিয়া বলছে যে, "তোমরা এই সুযোগ শুরু করছো কি? মানে তোমরা হুম, তোমরা যেমনে কাজ করতেছো, তোমরা হচ্ছে যেভাবে করাপশন করতেছো, যেভাবে হুম, হচ্ছে তোমাদের এত টাকা লাগবে কেন?" মানে ও কিন্তু বইয়ের মধ্যে লিখতেছিল যে নিজে থেকে যে হি ওয়াজ রিয়ালি সারপ্রাইজড হুম, যে সে যখন দেখতেছে যে একটা মানুষের কত টাকা লাগবে। মানে এই যে তার ছেলেমেয়েরা যে পরিমাণে বিজনেস লাইসেন্সের পিছনে ঘুরতেছিল, যে পরিমাণে মনোপলিস বিল্ড আপ করতেছিল, যেখান থেকে টাকা সরানোর চিন্তা করতেছিল যে হুম, মানি। ও তখন আশ্চর্য হচ্ছিল যে হোয়াই আর দে ডুইং ইট? হুম, তখন হুম, কিন্তু হুম, সে কিন্তু খারাপ মনে করছে যে সুহার্তোর যে এন্ডিং হইছে, যে হুম। তার মেয়ের জামাই কিন্তু তার অ্যাকচুয়ালি করার চেষ্টা করছে মানে আরকি। তারা খাইয়া দিছে আরকি। খাইয়া দিছে আরকি। সো যখন হচ্ছে বলতেছে যে মানে মেয়ের জামাই শয়তানি করে বলতো যে, "I will make the coup and হুম, get rid of the old man." সুহার্তো হচ্ছে হুম, ওল্ড ম্যান। হুম, সো সে কিন্তু দেখছে যে অ্যাকচুয়ালি পুরা যে ইন্দোনেশিয়া, সুহার্তো অ্যাজ এ লিডার ওয়াজ গুড। হুম। কিন্তু তার যে ছেলে-মেয়েরা যে ছিল, এরা ছিল হচ্ছে যে ইচ্ছামত খাই। যে যেহেতু আমার বাপ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আমি আরকি। হচ্ছে ইচ্ছামত খাওয়া শুরু করব। যেটা হচ্ছে নরমাল অন্যান্য দেশে আর দেখা ওদের যায়। ইনফ্রাস্ট্রাকচার থেকে মানে একটা মানে সেটেল 10% 5% এরকমই ছিল যে এটা বড় হচ্ছে বউ তো ইনফ্রাস্ট্রাকচার করা। ছিলই আপনার ম্যাডাম হ্যাঁ। 10%, বাট বউ হুম, মারা গেছে 1996 এ, কিন্তু এরপর কিন্তু হুম, কমে নাই। সবকিছু হচ্ছে হুম, ছেলে। হুম, সে কিন্তু আবার ওই পার্সোনাল ব্যাপারটাও দেখছে। আমি বই পড়ার সময় দেখছি যে সুহার্তো নিজেরে রাজা মনে করত। কারণ তার বউ ছিল রানী। হুম, তো যেহেতু সুহার্তো রাজা, তার ছেলেমেয়েরা হচ্ছে প্রিন্স। হুম, সো সে ওইভাবে চিন্তা করতো যে লি বুঝতো যে হাউ সুহার্তো থিংস। হুম, হুম, সুহার্তো থিংস দে আর দ্য প্রিন্স অ্যান্ড প্রিন্সেসেস, সো দে উইল হ্যাভ লাক্সারি। ইট হুম, ডাজন্ট ম্যাটার, এবং সে প্রাউড ফিল করতো যে তার ছেলেমেয়েরা এরকম লাক্সারি পাচ্ছে। সো হুম, নট অনলি যে ওই লি বুঝতো যে মানে
এই খারাপ হচ্ছে সে এটাও বুঝতো যে কেন খারাপ হচ্ছে। সো এই কারণে সে আরকি মানে ইনিশিয়েটিভ নিতে পারতো, অ্যাডভাইস দিতে পারতো ডাইরেক্টলি এবং বলার হুম, চেষ্টা করতো। কিন্তু কি হইলে হইলো, না হইলে তো কিছু করার নাই। হুম, এখানের মধ্যে এশিয়ানের এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হওয়ার পরে যে জিনিসটা আসছিল, আমি যদি ব্যাক টু দ্য হুম, ডিসকাশন যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পর কি হইছে। সে ১ম এ আমি যে বললাম যে সে মাহাথির মোহাম্মদের এগেইনস্ট এ বলছে যে আ তুমি বুগিম্যান খোঁজার দরকার নাই। যে তুমি হুম, জর্জ সোরসের বদনাম করতেছো। তোমার অ্যাকচুয়ালি নিজের দিকে তাকানো উচিত যে তুমি অ্যাকচুয়ালি টাকাগুলো নিয়ে করছো কি? পাবলিকরা তুমি তোমারে ট্রাস্ট ম্যানেজমেন্টটা দিছে। ভালো করো নাই। তুমি তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো করো নাই। সো থিংক ইন দ্যাট ওয়ে। এটা তো ১ম এ বলছে এগেইনস্ট গোয়িং দ্য নেইবারস। হুম, হুম, সে কিন্তু পরবর্তীতে এটাও বলছে যারা ওয়েস্টার্নার তাদেরকে। হুম, কারণ হুম, তারা ওই সময় বলতেছিল যে এশিয়ান মিরাকল ওয়াজ এ ফেক। হুম, হুম, হুম। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পরে তখন একটা আসছিল ওরা যে তো না এই খুশি জায়গায় যে দেখছো তোমার ওরা বাস খুশি খাইছে যে আরকি। এশিয়ান মিরাকল কিছু নাই। কিন্তু সে কিন্তু তখনও বলছে যে এশিয়ান মিরাকল ওয়াজ নট এ মিরাজ। ইট ওয়াজ রিয়াল। রিয়াল। এখনো এশিয়ানরা 30-40% সেভিংস করে। এখনো এখানের মধ্যে হিউজ পরিমাণে পপুলেশন ডিভিডেন্ড মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। এখনো এখানকার মানুষরা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে পারে। এখানে হার্ড ওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার আরকি। ডেভেলপমেন্ট হচ্ছে। হুম। তো সে কিন্তু আবার ওইটাও ব্যালেন্স করছে যে না তুমি হ্যাঁ, এখানে একটু স্পেকুলেশন হইছে, একটু করাপশন হইছে সব ঠিক আছে। কিন্তু এশিয়ান মিরাকল ইস মিরাকল। যেটা আমরা পরবর্তীতে এখন আমরা দেখতেছি যে ইন্ডিয়া, চায়না, অন্যান্য দেশ, মালয়েশিয়া দে হ্যাভ গ্রোন সিগনিফিক্যান্টলি। সো হি ওয়াজ দ্যাট ফোর্স আমার কাছে লাগে যে হি ওয়াজ এ ফোর্স দ্যাট কুড ব্যালেন্স বোথ যে কিভাবে এই আপনি ব্যালেন্সের জায়গায় আমি বলতে গেলে আরেকটু আমি জাস্ট ইনপুটটা দিয়ে দেই। সে যখন তোমার ওয়েস্টার্নারদের সাথে ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকানদের সাথে ডিলটা করলো, আমেরিকান বা তোমার ওয়েস্টার্ন বলতে যা বোঝায় পুরোটার সাথে যখন ডিল করলো, তখন কিন্তু তার যে প্রবলেমটা হচ্ছিল যে আমেরিকায় ধরো, আমেরিকা কোল্ড ওয়ারের আগ পর্যন্ত এক ধরনের অ্যাপ্রোচ ছিল। কোল্ড ওয়ারের আগ পর্যন্ত তারা সবার সাথে একটা ইস্যু নিয়ে কথা বলতো যে রাশিয়াকে বা সোভিয়েতকে কিভাবে আ বের করে দেওয়া যায় বা মানে ওদেরকে কিভাবে পাওয়ারটা কমায় দেওয়া যায় বা ওদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। তো যেই মাত্র হয়ে গেল, তারপরে থেকে তারা নতুন বেগ ধরা শুরু করলো। তখন কি তারা ডেমোক্রেসি, ফ্রি স্পিচ, হিউম্যান রাইটস এগুলো নিয়ে তোমার মানে নতুন করে আবার মানে চুলকানি দেওয়া শুরু করলো আরকি। তো এইটার ব্যাপারে লি কুয়ানের স্পেসিফিক অবজারভেশন ছিল আরকি। স্পেসিফিক অবজারভেশনটা ছিল যে এরা যেইমাত্র কোল্ড ওয়ার থেকে বের হয়ে গেছে তখন তারা নতুন ভ্যালু প্রিচিং করা শুরু করে দিয়েছে সারা দুনিয়াতে। তার বক্তব্য হচ্ছে যে এই প্রিচিংটা আসলে ইউএস এর যেই প্রিচিংটা তারা পেয়েছে ইউরোপ থেকে, ইউরোপিয়ান যে ভ্যালুটা আছে এটার ১০০ বছরের, ২০০ বছরের, ৫০০ বছরের, ১০০০ বছরের ইতিহাস আছে। আর আমরা এশিয়ান যারা আছি, এশিয়ানদের কিন্তু তোমার সেভারাল ডিফারেন্ট ইয়ার্স, 1000 ইয়ার্স এর হিস্ট্রি রয়েছে। সে এশিয়ান হিস্ট্রিকে আবার তুমি তোমার কালচার বা কাস্টমকে আরো একটা স্পেসিফিক আকারে বলছে কনফুসিয়ান। ওদের যেই কোরিয়া, ভিয়েতনাম, চায়না, সিঙ্গাপুরের, মালয়েশিয়ার বা ওই রিজিয়নের যে ভ্যালু সে ওইটাকে বলছে যে কনফুসিয়াস এর যে ভ্যালুটা ওইটা। কনফুসিয়াসের ভ্যালুটা কি? যে তোমার একটা ফ্যামিলি থাকবে, সোসাইটি থাকবে, কমিউনিটি থাকবে, এর মধ্যে একটা হারমনি থাকবে, হায়ারার্কি থাকবে, একটা সিনিয়র জুনিয়র একটা রিলেশনশিপ থাকবে। এইটার সাথে ওয়েস্টার্নের ইন্ডিভিজুয়ালিস্টিক ওই যে ফ্রি প্রেস, ফ্রি মিডিয়া এইসবের সাথে কোনো ভ্যালুর কোনো মিল নাই আরকি। এবং যদি ওয়েস্টার্নাররা এইটা কোনোভাবে আমাদের এশিয়ানদের উপর ইম্পোজ করতে যায় এটা একটা ভুল হবে। এবং এটা কখনোই খাপ খাবে না। ওরা যে হঠাৎ করে এই ডেমোক্রেসির কথা বলে, ফ্রি স্পিচের কথা বলে, তোমার সবকিছু ইন্ডিভিজুয়ালিস্টিক রিলেশনশিপ এর উপর কথা বলে, ভোটের অধিকারের কথা বলে। বলতেছে যে এইটা তখনই প্রযোজ্য হবে যখন একটা দেশের তোমার সাবস্টেনশিয়াল লেভেলের পিপল হবে এডুকেটেড, হাই এডুকেটেড, এডুকেশন থাকবে, একটা স্ট্রং মিডল ক্লাস থাকবে, একটা ভিজিবল সিভিল সোসাইটি থাকবে। এই জিনিসগুলো যখন আসবে তখন তুমি তাদেরকে ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, হিউম্যান রাইট এগুলো প্রিচিং করতে পারবা। এর আগে এগুলো কারোর উপর ইম্পোজ করে দিলে এগুলো কখনোই খাটে না। এবং সে দেখাই দিছে যে ফিলিপাইনে তো আমেরিকা অনেক চেষ্টা করছে। চেষ্টা করে সে আ কিন্তু এখান থেকে মানে শূন্য হাতেই ফিরে আসছে আরকি। ফিলিপাইনে কিন্তু চেষ্টা করছে সে নিজের মতো গভর্নমেন্ট বসানোর, পরবর্তীতে ওইটা ক্লিক করে নাই। এর বাইরে সে উদাহরণ হিসেবে দিয়েছে যে ৪০ টার মতো ব্রিটিশ কলোনি দেশ, ২৬ টার মতো ফ্রেঞ্চ কলোনি বা অন্যান্য ইউরোপিয়ান কলোনির যে আরো কিছু দেশ-টেশ আছে, এগুলা থেকে তো তখন যারা বের হয়ে আসছে তখন তো তারা ডেমোক্রেসি মতো করে একেকটা কনস্টিটিউশন দিয়ে আসছে, একটা সেপারেশন আ বা তোমার ম্যান্ডেট গুলা দিয়ে আসছে। কিন্তু কোনটাই তো কোন কাজ করে নাই। কারণ কি? আমাদের এই এশিয়ান বা আমাদের এই ডেভেলপিং কান্ট্রি গুলোতে এই ফ্রি স্পিচ, এই ইন্ডিভিজুয়ালিস্টিক ডেমোক্রেসি, হিউম্যান রাইট এগুলো ধারণ করার মতো ক্যাপাসিটি হয় নাই বা তোমার ক্যাপাসিটি হওয়ার দরকার পড়ে নাই। ২ টাই আরকি। যে একটা হচ্ছে আমরা এশিয়ান ভ্যালু ডাজন্ট অ্যাকচুয়ালি অ্যাবসর্ব দ্য ওয়েস্টার্ন ভ্যালুস। আরেকটা হচ্ছে যে তোমার আমরা যেহেতু ডেভেলপিং আর ওরা ডেভেলপ অলরেডি। ওরা অলরেডি একটা লং লিগেসি অফ এডুকেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডেভেলপমেন্ট আছে। আর আমাদের তো নাই, কিছুই নাই। আমি একটা মানুষ ভোট দিতে দিলাম। সে ভোট কি, মানুষ কি, পলিটিক্স কি এটাই বোঝে না। ও ভোট দিলেই কি না দিলেই কি। সে এই জিনিসটা কিন্তু আবার মানে বিভিন্ন সভা সেমিনারে বলেছে। স্পেশালি
আমেরিকানদের ধরো তোমার কিছু সাকসেস স্টোরি বলতে গেলে তারা জাপানের কথা বলে, কোরিয়ার কথা বলে, জার্মানদের কথা বলে। এই লোকগুলো আবার যেহেতু তারা আমেরিকার চেলাপেলা, তারা আবার এই ডেমোক্রেসিটা, হিউম্যান রাইটটা, ফ্রি স্পিচটা তোমার সাবলেট হিসেবে অথবা দোকানদার হিসেবে তোমার দোকানদার হিসেবে খুচরা বিক্রি করতো আর কি ওই এলাকাতে আর কি। তো এইটা সে আবার নোটিস করেছে যে এরা যে খুচরা বিক্রি করতেছে, ঠিক আছে জাপানেরও তো একটা হিস্ট্রি আছে, বিকজ তারা কিন্তু আগের থেকেই এম্পায়ার ছিল, তাদের একটা লং লেগেসি অফ হিস্ট্রি আছে। তারা এক সময় তোমার সিঙ্গাপুরকে দখল করেছিল, পুরা একটা এলাকা দখল করে ফেলছিল। তাদের একটা প্রপার এডুকেশন লেভেল আছে, তারা অলরেডি হয়ে গেছে, তাদের জন্য পসিবল। কিন্তু হঠাৎ করে এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের উপর চাপাই দিলে এটা কখনোই সাস্টেইন করবে না। এবং ঠিক একইভাবে সে ইকোনমিক্সটা কিন্তু মানে সিমিলার দৃষ্টিতে দেখতো উনি। দেখতো যে ওই আমেরিকান মডেল অফ ইকোনমিক্স আমরা নিয়ে আবার পুরোপুরি মানে ওদের মতো ওয়েস্টার্ন হয়ে গেলে এটা আবার মানে টিকবে না আর কি। উই উইল হ্যাভ আওয়ার ওন মেকানিজম অফ কন্ট্রোল, এবং সেটা করছে। তুমি এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলতেছিলে না, এখানেই তো এটা হ্যাঁ, দেখা দিছে। লেখা আছে। আমার কাছে আমি একটা জিনিস আমি একটু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল এ যেতে চাই এই জায়গার মধ্যে। গো আগের চ্যাপ্টার এনিওয়্যার ইউ যে ওয়ান্ট গো। 22 ছিল যে ইনসাইড দ্য কমনওয়েলথ। মানে বলো। সে ওই যে 1973 সালের যে অট্টাওয়াতে কমনওয়েলথের যে কনফারেন্স হইছে, হুম। সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লিডাররা আসছে। সে তার এক্সপেরিয়েন্সটা তার বইয়ের মধ্যে চমৎকারভাবে লেখছে। আমার কাছে এই আচ্ছা ঠিক চ্যাপ্টারটা আছে। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল চ্যাপ্টার মনে হইছে আরকি যে কালারফুল হোক, কিন্তু আবার আমার বিপদে ফেলো না এমন কিছু বই। না, আমি বিপদে ফেলতেছি না আপনারে। দুই একটা জিনিস আমি যদি শুরু থাকবে করি। এটা অ্যাভয়েড করো আর মানে কি। আমি বলি এখানে মেইন টার্গেটটা হচ্ছে আমি আমাদের অডিয়েন্সকে একটা আইডিয়া দিতে চাই যে ওই সময়ের লিডাররা কেমন ছিল। হুম এবং লি যখন কাজ করছে হুম তার আশেপাশের এক্সাম্পল গুলা কি ছিল। সে কাদের সাথে কাজ করছে। সো হুম ১ম এ যদি শুরু করি ধরেন হুম। ওই ওয়ান অফ দ্য কালারফুল ক্যারেক্টার ছিল যে প্রেসিডেন্ট অফ সাইপ্রাস। সাইপ্রাস কি সে করছে ছিল সে? একটা আর্চ বিশপ মাকারিওস। মানে হুম তার মানে সে তাকে ডাকা হতো আর্চ বিশপ হুম মাকারিওস। হুম সে ছিল ডুয়াল রোল। সে এক সাইডে ছিল কি আর্চ বিশপ এবং সে হচ্ছে আবার প্রেসিডেন্ট অফ সাইপ্রাস। হুম কিন্তু সে এই যে স্মলিশ বার্ডম্যান মাস্টাস ছিল, আপনার হচ্ছে বিয়ার্ড ছিল যেহেতু সে আ আ আর্চ বিশপ। কিন্তু যখনই আপনি একটা আর্চ বিশপের কথা বলবেন, আপনার কাছে কি মনে হয়? আপনি হুম বলবেন যে দে আর নট ক্যামেরা রেডি। হুম আপনি হুম বলবেন হচ্ছে দে উড বি লাইক নরমাল, রাইট? হুম কিন্তু তার কাছে মনে হয়েছে যে সে জীবনে কোনো পলিটিশিয়ান দেখে নাই মোর পিআর অ্যাওয়ার। লাইক সে হুম হচ্ছে এয়ারপোর্ট থেকে যখন প্লেন থেকে নামে সে হচ্ছে সুন্দর করে ফেসিয়াল হেয়ার লাইক হুম সবকিছু এরকম ভাবে ঠিক করতো। মানে হুম এমনভাবে নিজেদেরকে সবসময় ক্যামেরা রেডি রাখতো আরকি। হুম হুম সো এই যে মানে ফ্যান্সি রোবস তারপর হচ্ছে যে একটা তার আশেপাশে লোকজন ছিল তার হচ্ছে এই জিনিসগুলো নিয়ে টেক কেয়ার করতো আরকি আর্চ বিশপের হুম যে আ ক্লথ আছে সেই কিসের মধ্যে। সো লি বলছে যে আমি লাইফের মধ্যে এরকম ক্যামেরা রেডি লিডার কখনোই দেখিনি। তারপরে সে বলতেছিল যে ফাইনান্স মিনিস্টার অফ নাইজেরিয়া চিফ ফেস্টাসকে নিয়ে। হুম সে তাকে মানে সে গুড অ্যাপিটাইট খুবই স্টাইলিশ হুম ভাবে চলে এবং হচ্ছে সে আ আ নাইজেরিয়ান যে কালারফুল রোব ওইটা পরে আসছে ওই অটোয়ার মধ্যে এবং সে যখন ওটা আসছে তখন তার গোল্ডের যে অর্নামেন্টেশন এবং হুম হচ্ছে যে তার যে গোল্ড আছে সেটা দেখাইতেছিল এবং হুম মজার ব্যাপারটা হচ্ছে যে যখন খাইতেছিল তারা ব্যাঙ্কোয়েটের মধ্যে হুম তখন হচ্ছে আ সে মানে লি এর কানে, কানে গিয়ে বলতেছে, "আমি আছে না খুব তাড়াতাড়ি রিটায়ার করে ফেলবো। এই যে ফাইনান্স মিনিস্টার নাইজেরিয়া আমার করে লাভ নাই। আমি কি করব আমি রিটায়ার করে আমি আমার যে শু কোম্পানি আছে ওইটা চালাবো আরকি।" এবং সে সে ওইটাও বলে ফেলছে প্রাউডলি যে, "আমি কি করছি জানো? আমি হচ্ছে যত রকমের অন্যান্য শু ফ্যাক্টরি আছে ওগুর উপরে ট্যাক্স দিছি। ওগুর উপরে ইম্পোর্ট ডিউটি দিছি যাতে আমার কোম্পানিটা সারভাইভ করে।" মানে হুম প্রাউডলি বলতেছে যে, "আই এম এ করাপ্ট ফাইনান্স মিনিস্টার।" মানে this is the experience. Lee was like, what is he saying? Why is he admitting? So then he realized that he's not admitting actually. He's বোস্টিং। bragging. bragging যে boasting. তারপর হচ্ছে Krobo Edusaif. সে হচ্ছে মিনিস্টার ফর প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স অফ গানা। হুম হুম বুঝছেন? তো সে অলরেডি তার রেপুটেশন ছিল যে সে হচ্ছে করাপ্ট মিনিস্টার। কিন্তু লি বুঝে নাই যে কি রকমের করাপ্ট মিনিস্টার। সো সে যখন ওই কনফারেন্সে গেছে, কনফারেন্সে যাওয়ার পরে সে হচ্ছে আ লিকে নিয়ে গেছে নাইট ক্লাবে। হুম কানাডাতে। হুম। নাইট ক্লাবে নিয়ে গেছে, বলছে যে এই নাইট ক্লাব আমার। মানে মানে কি? মানে কি? মানে সে সত্যি, সত্যি এই নাইট ক্লাব হচ্ছে তার। সে হচ্ছে কিনে ফেলছে বা সে হচ্ছে এটা ওন করে। তারপরে হচ্ছে সে বলতেছে যে আ লিকে নিয়ে গেছে একটা লাক্সারি ইয়াট এর মধ্যে। যে সে এটা মায়ামি থেকে কিনছে। হুম হুম এবং হচ্ছে সে ওখানের মধ্যে গিয়ে এবং তার হচ্ছে সাফারি স্যুট, তারপর হচ্ছে যে তার আ যে তার ছেলেপেলেরা যেটা আছে তারা সুইজারল্যান্ডে পড়াশোনা করে। তখন হুম হচ্ছে লি জিজ্ঞাসা করছে যে, "আচ্ছা ভাই আপনি এত টাকা পান কই? আপনি তো হুম আপনি তো মানে
প্রেসিডেন্টও না। মানে আপনি হচ্ছে মিনিস্টার ফর প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স অফ গানা। আপনি প্রেসিডেন্টও না, হুম, মিনিস্টার। আপনি এত টাকা পান কই? হুম, তখন সে বলছে যে মানে ভাব নিয়া যে, হুম, "A man must have ambition." এ কারণে সে হচ্ছে তার এত কিছু ambition এর কারণে এত কিছু করতেছে। প্রেসিডেন্ট হেস্টিংস মানে মালাউইর যে প্রেসিডেন্ট হেস্টিংস বান্ডা, সে হুম। মালাউই থেকে আসছে। একই রকম ভাবে হচ্ছে সে ওই যে লেডি নিয়ে আসছে, বুঝছেন? সে তার এবং সে সবসময় সানগ্লাস পড়তো আরকি। ইভেন ইনডোরেও সানগ্লাস পড়তো, রাতের বেলাও সানগ্লাস পড়তো। হ্যাঁ। এবং নট অনলি সানগ্লাস এবং তার সাথে এরকম মেয়েরা থাকতো আরকি। মানে সে এমন একটা ভাব নিয়ে চলতো যে সে হচ্ছে আরকি বুঝেন নাই? পার্টি বয়। দেন রকস্টার। প্রেসিডেন্ট কেনেথ কোয়ান্ডা অফ জাম্বিয়া। সে ও জাম্বিয়া সে আবার একটু ডিফারেন্ট ছিল। সে ছিল না হচ্ছে ধরেন হচ্ছে এরকম লাক্সারিয়াস। প্রেসিডেন্ট অফ জাম্বিয়া ছিল নাটক। সে বলত যে একটা লোক সাডেনলি কান্না শুরু করে দেয়। মানে সে কান্নাকাটি শুরু করে দেয়। আরে আজব! পরে আবার হঠাৎ করে আবার কান্নাকাটি দেখে সে নরমাল। মানে হচ্ছে ধরেন আমাদের দেশে বাংলাদেশের হুজুরদের কথা আরকি। যে হুম, মানে যখন মিলাদে মুনাজাত শুরু হয় তারা কাইন্দা শেষ। মোনাজাত শেষ হুম, হওয়ার সাথে, সাথে তারা হচ্ছে হাসি। তারা হচ্ছে হুম, মিষ্টি খাবে বা এই টাইপের আরকি। তখন সে বলছে যে আ it became to him, to মিস্টার লি, it became a familiar music hall performance. কিন্তু এখন আমি আমার নিজের দিকে আসি। ওই মিটিং এর মধ্যে কিন্তু আমাদের ফাদার অফ নেশন ও গেছিল। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে লি had his impression about শেখ মুজিবুর রহমান as well. সো হুম। আমি with due respect আমি জাস্ট লি এর পার্সপেক্টিভ থেকে যদি বলতে না চাই দরকার নাই। অত বলা দরকার নাই। তুমি পরে এটা না, বলো। আমি আমি লি এর একজন পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে there are some times that you take decisions. There might be some মানে অন্য অনেক রকমের লজিক থাকতে পারে যে কেন আপনি এই অ্যাটিটিউড করছেন। ওই সময় কিন্তু আমরাও কম দেখাই নাই। মানে আমরাও যে শেখ মুজিবুর রহমান কিন্তু ওই যে ওই কনফারেন্সে গেছে with his own private plane, Boeing হুম, 707 এবং লি মানে বইয়ের মধ্যে আমি যেটা পড়ছি সে দেখছে যে যতদিন পর্যন্ত কনফারেন্সটা চলছে ওই প্লেনটা ওখানে বসা ছিল। হুম, সো একটা দেশ গরিব দেশ আমরা বাংলাদেশ নতুন ইন্ডিপেন্ডেন্স পাইছি। আমরা ওখানে গেছি অ্যাকচুয়ালি মানুষকে বলার জন্য যে আমাদের এইড দরকার। হুম, কিন্তু আমি মানুষকে বুঝাচ্ছি যে I have a personal plane and I can keep it 8 days idle just for myself এবং হুম, এটা এই ৮ দিনে সে কিন্তু কমার্শিয়ালি যদি ফ্লাইট আসা যাওয়া করত, সে কিন্তু অনেক কিছু পারত এবং সে ওইটাও দেখছে যে যখন কনফারেন্স শেষ হয়েছে তারা চলে যাচ্ছে ভ্যান আফটার ভ্যান যে আ গিফট ওই প্লেনের মধ্যে লোড করা হচ্ছে কানাডা থেকে। হুম, সো পার্সপেক্টিভ টা এভাবে আসে যে আমি যাচ্ছি একটা জায়গার মধ্যে শো করার জন্য যে I need development, I need হুম, aid. হুম, Shouldn't it be more like you present yourself in a way that your speech is matching your হুম, style? সো হুম, সে ওই জিনিসটা দেখছে যে আ দেখে ওরকম মনে হয় না। তার কাছে মনে হচ্ছে দিস ওয়াজ কাউন্টার ইনটিউটিভ। কারণ সে নিজে কিন্তু সিঙ্গাপুর কিন্তু অলরেডি ওই সময় 1973 তে ওয়াজ a মেজর পাওয়ার ইন দ্যাট হুম, এরিয়া। সে হুম, কিন্তু কখনো প্রাইভেট প্লেনে যায় নাই। সে কমার্শিয়াল প্লেনে ওখানে ট্রাভেল করছে। সো সে ওইভাবেই দেখছে আরকি যে it didn't make sense to him. কেউ যদি বুঝতে বইটা পারছি। পড়ে মানে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি না হোয়াট হি ওয়ান্টেড টু এবং মানে সে মানে মেনশন। প্রত্যেকটা দেশের পলিটিশিয়ানদের সাথে যখন মিশছে সে এটা প্রত্যেকের ক্যারেক্টার নিয়ে কমেন্ট্রি করছে। যেমন ধরো হ্যাঁ, সে প্রত্যেকের তোমার ক্যারেক্টার নিয়ে মালয়েশিয়া ইয়ার মায়ানমার যে তারা যারা পলিটিক্যাল ছিল তাদের সাথে কথা বলতে মনে হইতো যে তার কাছে এরা তো স্টুপিড। এদের সাথে কি কথা বলবো আরকি। উই আর এবং টকিং ডেড আপনার পিপল। ওই কমেন্টটা মনে আছে কিনা যে ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট গুলা নিয়ে যা কমেন্ট করছে যে ১ম এ সুকার্নো ও ছিল হুম, করাপ্ট ফর লেডিজ। হুম, ওর কি লুচ্চা ছিল? আমরা যদি বলি। সুহার্তো হি ওয়াজ করাপ্ট ফর মানি। লাইক হি হুম, ওয়ান্টেড মানি ফর হিজ ফ্যামিলি। হুম। বাট পরবর্তীতে যে আসছে সুহার্তোর পরে কে মানে আসলো যে আহ আমি তো ভুলেই গেলাম তার নাম। সে আচ্ছা ছিল যাই হোক। করাপ্ট। ও হুম, হাবিবি। হুম, সো সে ছিল করাপ্ট। মানে তার কোনো মানে সে ইনহেরেন্টলি করাপ্ট ছিল। করাপ্টেড সো মানে সে লিগেসি ওয়াইজ। প্রত্যেকটা দেশেরই যখনই কথা বলছে, হ্যাঁ, সে যখনই বলছে সে মানে আ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড এবং আমার কাছে যে জিনিসটা লাগে একটা মানুষ যখন একটা দেশের বিভিন্ন দেশের লিডারদেরকে নিয়ে এই স্টাইলে কথা বলতে পারে যেমন সে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার এরা তো দয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ, যে অস্ট্রেলিয়ার যে ওই সময় প্রাইম মিনিস্টার ছিল যে আ মানে রিলেশনশিপটা ছিল যে অস্ট্রেলিয়ার যে টিভি ম্যান মানে ও বলছে হ্যাঁ, যে তুমি তো টিভিতে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারো এবং আ ওই যখন বলতেছিল যে এই অস্ট্রেলিয়া এই রিফিউজি ছিল ভিয়েতনামিজ যেটা পাঠায় দিছে যে সিঙ্গাপুরে পাঠায় দিছিল। হ্যাঁ, সে হ্যাঁ, কিন্তু সরাসরি অস্ট্রেলিয়ান প্রেসিডেন্টকে একেবারে ধুয়ে দিছিল যে মিডিয়া টিভির মধ্যে যে, "হু আর ইউ? লাইক ইউ আর লাইক লিটারালি ইউ আর নট এ মানে গুড পারসন টু বি a প্রেসিডেন্ট" সামথিং লাইক দ্যাট। সো হুম, সে হুম, ঐরকম স্ট্রেইট ফরওয়ার্ড ছিল এবং আমার কাছে লাগে যে একটা মানুষ যখন আমি আর আপনি কথা বলি অ্যান্ড যখন আমি
আমার পিআর কাউকে নিয়ে কথা বলতে চাই, I হুম, have to be 100% হুম, হুম, correct. হুম, I হুম, হুম, have to be 100% strong and conviction what I'm saying. হুম, আপনি দেখেন হুম, এই প্রত্যেকটা লোক কিন্তু তাকে কেস করতে পারে হিসাব করলে হ্যাঁ, যদি হ্যাঁ, সে মিথ্যা বলে। হ্যাঁ, মিথ্যা বলে আরকি। হ্যাঁ, কিন্তু কেউ কিন্তু সত্যি। করে নাই। এই বই কিন্তু অনেক বেশি বিখ্যাত এবং এই বই কিন্তু সবাই পড়ছে। সবাই অলমোস্ট সবাই পড়ছে আরকি। এবং এটা সবাই নিয়ে কেউ পড়ছে কথা যত বলে নাই। কেউ কথা বলে লিডার নাই। ছিল কারণ আরকি। সে একদমই তোমার ফার্স্ট আই এভিডেন্স থেকে সবকিছু বলছে যে, "আমি এটা দেখছি, আমি এটা শুনছি এরকম না। আমি দেখছি। আমি আমার সাথে কথা বলার সময় যা হইছে, আমার চোখের সামনে যা হইছে সে এগুলাই বলছে আরকি।" এবং সে ওগুলোই বলছে। তোমার যেমন কোন মানে রেফারেন্স আমি দিয়েও বলে ওই নাই। অস্ট্রেলিয়ার কথা যেটা বলতেছিলাম যে সে ওই যে গভ হুইটলাম, অস্ট্রেলিয়ার যে প্রাইম মিনিস্টার যারে নিয়ে সে বলছে যে সে কুইক ওয়েটেড, কুইক টেম্পারড, ইম্পালসিভ এবং সে উল্টাপাল্টা করত। গুড আ নেইবার পলিসি এইটা সেটা। তুমি ওই যে স্পেশালি সে তোমার সাউথ এশিয়ান লিডার্স দের নিয়ে কথা বলেছে। সাউথ এশিয়ান লিডারদের মধ্যে প্রথমত আসে ইন্ডিয়ান লিডার। ইন্ডিয়ান লিডার সে যেটাকে পাইছে ১ম এ নেহেরুকে পাইল। নেহেরুকে পেয়ে সে মনে হয়েছে যে হি কুড বি আ ভিশনারি। বাট তার ওই যে সোশ্যালিস্ট যেহেতু তোমার ইনক্লিনেশন ছিল এইজন্য সে একটু সাসপিশিয়াস ছিল। তারপরেও ধরেছে যেহেতু ইটস আ ডেমোক্রেসি এবং অনেক পপুলেশন আছে এবং এটার একটা প্রসপেক্ট আছে। পরবর্তীতে নেহেরুর পরে যখন সে ইন্দিরা গান্ধীর সাথে পরিচয় হলো দেখলো বা রাজীব গান্ধীর সাথে ইন্টারেকশন হলো দেখলো যে ইন্ডিয়া শুরুতে যে ব্রিটিশদের যে জিনিসগুলো পেয়েছিল এগুলো আস্তে, আস্তে হারায় ফেলছে। ওদের যে স্ট্রং সিভিল সার্ভিস ছিল আইসিএস এটা যখন আইএএস হইলো, আইএএস হয়ে দেখে যে আগের সেই জৌলুস বা তাদের যে ক্যারিশমা বা তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস তাদের যেই আ এক্সপার্টিস থাকে এগুলা আর কিছুই নাই আরকি। সে ইভেন নেহেরুর সময় যা পাইছে ওইটা গিয়ে ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধীর সময়ও পায়নি। পাশাপাশি সে দেখছে যে এখানে তোমার পরবর্তীতে ইন্ডিয়ার উন্নয়ন যে পিছায় গেছে তার অন্যতম কারণ হিসেবে দেখছে যে তোমার ব্যুরোক্রেসির উইকনেস কে এবং ব্যুরোক্রেটস হচ্ছে করাপ্ট এবং পাওয়ার হাংরি এবং তাদের অনেক ইনএফিশিয়েন্সি আছে। পাশাপাশি তোমার এরপরে যে পলিটিক্যাল লিডারশিপ আছে বিশেষ করে ইন্দিরা গান্ধীকে সে ক্রিটিসাইজ করেছে যে সে মোর লাইক আ তার বাবা যেরকম ছিল স্টেটসম্যান, ইন্দিরা গান্ধী ওরকম স্টেটসম্যান ছিল না। শি ওয়াজ লাইক মোর পাওয়ার সেন্ট্রিক পার্সোনালিটি। কিন্তু সে এটা কিন্তু এটা বলছে যে শি ইজ দ্য টাফেস্ট ওয়েমেন প্রাইম মিনিস্টার আই হ্যাভ এভার মেট। হ্যাঁ, সেটা ঠিক ইন্দিরা আছে। গান্ধী সম্পর্কে আরকি। হ্যাঁ, এটা বলেছে, এটাই বলেছে। পরবর্তীতে তোমার আরেকটা হচ্ছে পাকিস্তানের সাথেও কথা বলেছে। পাকিস্তানের তোমার ওই সময় জিয়াউর রহমান নামে একজন প্রেসিডেন্ট ছিল বা ভুট্টো ছিল। উনাদের সাথেও তার ইন্টারেকশন হয়েছে। কিন্তু পরবর্তীতে সে দেখল যে না, এখানে আসলে পলিটিশিয়ানরা ২-১ জন হয়তো ক্যারিশমা নিয়ে আসলেও পরবর্তীতে তারা লং টার্ম এ সাস্টেইন করতে পারে না। অর্থাৎ পাকিস্তানের ডেমোক্রেটিক প্রসেসটা সে ফ্রাজাইল হিসেবে দেখেছে এবং যার কারণে আসলে পাকিস্তান অত মানে দেখাইতেও পারে না এবং এটা প্রসপেক্টিভ কিছু করতে পারে না। যেমন জিয়াউর রহমানকে সে বেশ প্রশংসা করেছে। ভুট্টোর কিছু পলিসি নিয়ে সে প্রশংসা করেছে। কিন্তু দেখছে যে জিয়াউর রহমানেরও মানে প্লেন ক্র্যাশ এ মারা যায়, ভুট্টোও মারা যায়। মানে কোন কিছুই নরমাল হয় না। তো পাকিস্তান এর কারণে কিন্তু পরবর্তীতে আর দাঁড়াইতে পারে না। ঠিক একইভাবে দেখছে তোমার শ্রীলঙ্কার ক্ষেত্রে। শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা বলছে যে শ্রী শ্রীলঙ্কাকে ব্রিটিশরা তৈরি করেছিল একটা রোল মডেল ডিকলোনাইজ দেশ হিসেবে যে তারা এইভাবে করবে। এইভাবে কিন্তু সুন আফটার ডিকলোনাইজড হওয়ার পরে যারা পাওয়ারে আসলো, ১ম এ এসে তারা নিজেদের মানে ভোটাভুটির চুলকানির কারণে এরা নিজেরা নিজেদের মধ্যে তোমার ফ্যাকশন তৈরি করা শুরু করলো। যেমন ওইখানে তো তোমার তামিলরা ছিল। তামিল যারা ছিল, তারপরে সিংহলিজরা ছিল এবং আরো কয়েকটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলা নিয়ে ভাষা কি হবে? এইটা নিয়ে একটা কেওস লাগাই দিল। যারা নতুন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হইলো আরকি শুরুর দিকে। এবং তাদের তোমার ওই প্রপার্টি গুলার ডিস্ট্রিবিউশন কিরকম হবে এগুলা নিয়ে একটার পর একটা ঝামেলা তৈরি করে পরে তামিলরা ওদের উপর খেপে গেল। তামিলরা তখন বিদ্রোহ ঘোষণা শুরু করল। মিস্টার লি যে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিল। ওই যে শ্রীলঙ্কার ট্রেনের ফুড খাইয়া। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। আর সে আরকি মানে দিন শেষে আপনি একটা ওর যে কথাবার্তা একটা দেশ সম্পর্কে সে যখন বলতেছে যে করাপশনে শেষ। মানে একটা দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ কলাপস চলে আসতেছে। এর চেয়ে বড় এক্সাম্পল কি হবে? যে একটা ফরেন প্রাইম মিনিস্টার ফ্রম সিঙ্গাপুর কেম টু হুম, ইউর কান্ট্রি অ্যান্ড হি হুম। ওয়াজ ট্রাইং ইউর ফুড এবং ট্রেন ফুড ছিল এবং ওটা পয়জনাস ছিল। লাইক হ্যাঁ। লিটারেলি দ্যাট ওয়াজ মানে পয়জনাস বলতে আমি জানি না ইনটেনশনাল অর ইনটেনশনাল ওরকম কিছু বলে না নাই। ইন্টেনশনাল না। ওরকম না মানে মানে খারাপ ডার্টি ছিল ছিল আরকি। আরকি। মানে হ্যাঁ, তার ফুড ব্যাড পয়জনিং ফুড। হয়ে গেছে এবং সে সিভিয়ারলি ইল হয়ে গেছে। হুম, মানে হুম, এই হুম। জিনিসগুলাই মানে সে কিন্তু আবার ধরেন ইন্ডিয়ার যে মোরারজি দেসাই নিয়ে কথা বলতেছিল হ্যাঁ, যে মোরারজি সে দেশাই শুধু বর্মণ। হ্যাঁ। সে হচ্ছে শুধু নাটস খায় এবং হ্যাঁ, হচ্ছে যে ডাইরেক্ট গরু থেকে দুধ খায়। হ্যাঁ, মানে গরু সে নিয়ে যেত বিভিন্ন জায়গায় গেলে ওখানে গরু রাইখে গরু দিত। নিয়ে যেত আরকি এবং সে মনে, মনে সে বলতো আরকি এবং অ্যাসার্ট করতো নিজে থেকে এইভাবে যে ইন্ডিয়ানরা অন্যান্য প্ল্যানেটও ঘুরে আসছে থ্রু দ্য প্রসেস অফ রিইনকার্নেশন লাইক দ্য হ্যাঁ, ভগবত গীতা। মানে গীতাতে সে এবং গীতাতে লেখা বলতো। আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে গীতাতে বলা আছে সে গিয়ে এরকমভাবে বলতো আরকি যে ইন্ডিয়ানরা এরকম অন্যান্য প্ল্যানেটও ঘুরে আসছে। সো হি স এভরিথিং। না তবে হি যেমন হ্যাজ শ্রীলঙ্কাতে গিয়ে মানে শ্রীলঙ্কার ব্যাপারে তার অ্যাসেসমেন্ট হলো কি শ্রীলঙ্কা আসে স্পেশালি তোমার 80s এর দিকে ২-১ টা আবার যারা লিডারশিপ আসে এসে তার সাথে কথা বলত।
যে আপনারা তো অলরেডি অনেক উন্নত হয়ে গেছেন। আমরা অলরেডি আবার পিছায়ে গেলাম। এখন আবার উন্নয়ন হতে চাই। আমাদের হয়তো ঝামেলা। তো এটা তো আসলে ফ্ল্যাটারিং যে ওরা ওর জন্য তো ভালো লাগতো যে না আমাদের মতো আমাদেরকে কপি করতে চায়। সে আবার আগায় গেল যে হাউ ক্যান আই হেল্প ইউ? তখন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট বলল যে আপনাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স এর মতো আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্স বানায় দেন। তখন তার বক্তব্য হচ্ছে যে দেখেন এয়ারলাইন্স ইস আ ইম্পোর্টেন্ট পার্ট মানে একটা মানে ইয়েতে একটা ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট একটা দেশের না একটা মানে সিস্টেমের। কিন্তু আপনি শ্রীলঙ্কার যে অবস্থায় আছেন আপনাদের জন্য মানে একটা স্টেট এয়ারলাইন্স করা কোনো ইম্পোর্টেন্ট কোনো কিছু না আরকি। কিন্তু দেখা গেল কি সে এটা নিয়েই মানে পড়ে রইল, না এটাই আমরা করব। পরে ও সিঙ্গাপুর এয়ারলাইন্স এর লোকজনকে পাঠাইলো ওদেরকে ট্রেনিং করানোর জন্য শ্রীলঙ্কান এয়ারলাইন্সকে। সবকিছু শিখাইলো। তোমার এয়ার হোস্টেসদের শিখাইলো, পাইলটদের শিখাইলো, অফিসারদের শিখাইলো, সবকিছু শিখাইলো। পরবর্তীতে কিছু কনসালটেন্টও দিয়ে দিল যারা কিভাবে তোমার এয়ারক্রাফট গুলা কেনাবেচা হবে, কিভাবে রেন্ট করবে এবং পরবর্তীতে এদের এয়ারক্রাফট ম্যানেজমেন্টটা কি হবে। পরবর্তীতে দেখা গেল কি যে যেই ২ টা তোমার এয়ারক্রাফট এয়ারবাস কিনতে মানা করছে ওই ২ টা আগে কিনছে আরকি। কারণ এখানে তো কমিশন বিজনেস থাকে আরকি, বুঝোই তো? পরে, মানে পরে এটা আর মানে সাস্টেইন করে নাই আরকি। তার বক্তব্য হচ্ছে যে দেখো মানে খালি বললেই হয় না। এরা হচ্ছে কি অনেক সুন্দর, সুন্দর কথা বলত। কিন্তু আমরা যখন পরামর্শটা দিতাম, এই পরামর্শ আর নিত না কেউ আরকি। জাস্ট এটা না আমি আমাদের সাথে ধরেন মানে এই বই পড়ার পরে এবং সে এই যে প্রত্যেকটা দেশ নিয়ে যখন সে বলতেছে এবং তার আশেপাশে নেইবারিং ডেভেলপড কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি সে বলতেছে, আমার কাছে মনে হয় the only reason Singapore developed হুম, because the leader, as a leader, he was হুম। different from rest of the world. ইভেন সে মানে মানে ইন সাম কেসেস সে তোমার আমেরিকান যেকোনো লিডার চেয়ে বড় লিডার ছিল। আমি মানে আপনি দেখেন, থেচার বা রিগানদের সাথে কম্পেয়ার করব না। মোস্ট অফ দেম এর চেয়ে সে ভালো ছিল না আরকি। মোস্ট অফ কিন্তু দেম বলতে হচ্ছে থেচার, রেগান, মানে আপনি যদি রিগানের কথা বলেন, হুম, রিগান ওই সময় একটা কথা নিয়ে আসছে ওয়েলফেয়ার কুইন। হ্যাঁ, কেন? ওই সময় একটা ব্লাক লেডি ছিল, সে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কার্ড নিয়ে ফ্রড করছে, হুম, $৮,০০০-৯,০০০ খাইছে। এই কারণে কি সে এমন একটা রেশিয়াল স্লার তৈরি করে দিল হুম, যে হুম, পুরা এখন যত ব্লাক আছে আমেরিকার মধ্যে তাদেরকে মানে একটা প্রবলেমেটিক ফ্রেজ হুম, দিয়ে দিল আরকি ওয়েলফেয়ার হুম, কুইন। হুম, কিন্তু অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু তার ফ্রেন্ড যে হচ্ছে 600 মিলিয়ন ওরকম একটা করাপশন হুম, করছে, মাফ করে দিছে। হুম, সো এত যে ভালো ছিল এই যে মার্গারেট থেচার, রিগান, এক্সাম্পল এটা বলে না, হিস্ট্রি এটা বলে না। কিন্তু যখন লিয়ের কথা আপনি বলবেন, ইয়েস আপনি হুম। ওর আ এটা শুনতে পারেন যে ও স্ট্রিক্ট ছিল। আপনি এটা শুনতে পারেন যে ও মানুষকে অথরিটেরিয়ান আটকাইছে, ছিল। অথরিটারিয়ান ছিল। আপনি এটা শুনতে পারেন যে সে মিডিয়াকে ভালোভাবে ফ্লারিশ হইতে দেয় নাই। আপনি হুম, এটাও শুনতে পারেন যে সে অন্যান্য দেশকে নিয়ে কথা বলছে। কিন্তু আপনি হুম, এটা শুনবেন না যে সে করাপশন করছে। হুম, সো মানে আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে কোন ভার্চুটা আপনার জন্য ইম্পোর্টেন্ট? আমি একটা দেশের লিডার, আমি একটা দেশের প্রাইম মিনিস্টার এবং সে হচ্ছে 1965 থেকে যখন শুরু করছে, তার কাছে কিন্তু সব ছিল। সে চাইলে সিঙ্গাপুর বেচে দিতে পারত। এক্সাক্টলি। কিন্তু সে ওইগুলো থেকে না করে সে অ্যাবসোলিউটলি টুক এ ডিফারেন্ট স্ট্যান্স এবং সে শুধুমাত্র ওই ডিসিশন গুলাই নিছে যখন সে বুঝতে পারছে। ইটস নট অনলি আপনাকে কারেজ থাকতে হবে না। হুম, হুম, আপনি কথা বলতেছেন ইন্দোনেশিয়ার সাথে। আপনি ইন্দোনেশিয়ার ম্যাপ যদি দেখেন, হুম, বিশাল ইন্দোনেশিয়া। কারণ এটা তো বিগেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হুম, হুম, এর মধ্যে একটা ডট হচ্ছে সিঙ্গাপুর। সো এই পুরা ইন্দোনেশিয়ার যে পুরা মিলিটারি পাওয়ার এর মাঝখানে কিন্তু সিঙ্গাপুর কোন সময় মাথা নত করে কথা বলে নাই। সে সুকার্ণ সম্পর্কে বলতেছে যে ও হচ্ছে লুচ্চা ছিল। সুয়ার্ত সম্পর্কে বলছে ও করাপ্টেড ছিল। হুম, মাহাথির সম্পর্কে গিয়া বলছে যে জায়গার ভিতরে মালয়েশিয়া বিশাল বড় যেকোনো সময় নিয়ে নিতে পারত। হুম, যেমন যখন ওই যে পাওয়ার নিয়ে কথা বলতেছিল যে হুম, ওয়াটার, হুম, তখন কিন্তু লি বলছে যে আমার মিলিটারি দরকার কেন? আমার তো দরকার ছিল না অ্যাকচুয়ালি। কিন্তু হুম, মালয়েশিয়া তুমি যদি এখন কালকে আমার ওয়াটার লাইন ড্যামেজ করে দাও, আমার তো হুম, মালয়েশিয়াতে ঢুকতে হবে। এবং হুম, মালয়েশিয়াতে ঢুকে আমার তো এটা রিপেয়ার করতে হবে। হুম, তো যদি আমাকে রিপেয়ার করতে হয় তো আমার তো মিলিটারি লাগবে। সে কিন্তু জানায় নাই। সে এগুলো সব চিন্তা করত। সে চিন্তা করে এই জিনিসগুলো এই স্টেপ গুলো নিছে। যখন আমরা দেখছি কালচারাল ইস্যুতে আপনি দেখেন, হুম, ও কিন্তু নিজের ছেলে-মেয়েদেরকেও ট্রেনিং করাইছে, হুম, পড়াশোনা করাইছে ফার্স্ট এ চাইনিজে, যাতে হুম, হচ্ছে সে লিডিং বাই এক্সাম্পল। সে মানুষকে বুঝাইতে পারে যে তুমি তোমার ছেলেদেরকে যে খালি ইংলিশে পড়াইতে হবে ব্যাপারটা এরকম না। ইউ ক্যান ডু বোথ মাল্টিকালচার। ইংলিশ ও যে মেইন থাকবে। কিন্তু যখন আমি বলতেছি যে ইংলিশ মেইন থাকবে, যেমন বাংলাদেশের যদি কোনো আপনি পলিসির কথা চিন্তা করেন, আমরা চিন্তা করি কি, কোন পলিসি নিচ্ছে না কেন? তাদের নিজেদেরকে হার্ম করবে। যেমন বাংলাদেশে আপনি যদি ট্রাফিক জ্যাম অর্ধেক কমে যাবে, আপনি যদি প্রাইভেট কার কমায় দেন। হুম, কিন্তু হুম। কোন মিনিস্টার এটা নিবে নাকি? তারা তো নিজের ফ্যামিলির ৪ টা ৫ সবাই টা তো আছে মানে প্রাইভেট কার। অ্যাজ ইউজুয়াল প্রাইভেট কার ইউস করে আরকি। প্রাইভেট কারে চলাফেরা করে। তো সুতরাং মানে টপ তারা ডিসিশন প্রবলেমে মেকাররা পড়বে আরকি। ডিসিশন মেকাররা। মানে হুম, তারা যে লিডিং বাই এক্সাম্পল এই জিনিসটা করে না। আমি তো খুবই হ্যাপি যে আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম। তারেক যে ইজ ইন এ ট্রাফিক জ্যাম। আচ্ছা। দ্যাট ইজ সামথিং। ইটস পজিটিভ টুয়ার্ডস সামথিং। কিন্তু আপনি এই জিনিসগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় যখন সেই ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, সে হচ্ছে প্রত্যেকটা জায়গার মধ্যে আ আ অন্যান্য দেশ নিয়ে কথা বলছে, অন্যান্য কিছু সে নিজে পারফেক্ট ছিল তার পজিশনে।
এবং তখনই এবং আপনি দেখেন প্রত্যেকটা দেশ যখন প্রবলেমে পড়ে তারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নিতে চায়। না, না, এক্সাক্টলি। দেখো তোমার যখন রাশিয়া দেখতেছে অন দ্য ভার্জ অফ এক্সপ্লোশন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, তারাও কিন্তু তোমার সরাসরি লিক ওয়ানের কাছে টাকা চাইছে যে তোমরা আমাকে 2 মিলিয়ন $3 মিলিয়ন দাও, খাদ্যপণ্য দাও আর কি। এবং সে খুবই সারপ্রাইজ হয়ে গেছে, আরে কি ব্যাপার, এরা চাচ্ছে, তার মানে এদের আসলেই কিছু নেই আর কি, এরা গেছে, মানে এদের আর বেশি দিন বাকি নাই আর কি। ও কিন্তু মানে প্রজেক্টটা করে ফেলছে যে দেখা, সোভিয়েত ইউনিয়ন যখন আমাকে 1-2 মিলিয়ন টাকা, আমাদের মতো একটা মানে ক্ষুদ্র একটা আমরা দেশ রাষ্ট্র যাদের ওইরকম কোনো লিগেসি নাই, আর এরা সেই মহান সোভিয়েত ইউনিয়ন, এরা এসে আমাদের কাছে টাকা চায়। এবং পরবর্তীতে সে রাশিয়াতে ভ্রমণ, সোভিয়েতে ভ্রমণও করেছে, এবং সে বিভিন্ন ওদের যে বৈশিষ্ট্য টৈশিষ্ট্য ওগুলো নিয়ে আলোচনা করেছে। এবং ওই সময় গর্বাচেপ থেকে শুরু করে অন্য যারা পলিটিক্যাল লিডাররা যারা ছিল আগে পরে, এদের ব্যাপারেও তার কিন্তু কমেন্ট্রি আছে। এবং যে রাশিয়া যে ভেঙে যাবে সে আগের থেকে কিন্তু এটা মানে মোটামুটি বুঝতে পেরেছিল যে এইটা বেশি দিন টিকবে না আর কি। এবং সে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বা স্ট্রংগেস্ট সাপোর্টার অফ ক্যাপিটালিজম আউটসাইড অফ ওয়েস্টার্ন এরিয়া। এবং এইটা কিন্তু আমেরিকা সবসময় স্বীকার করতো। এবং প্রত্যেকটা যখন তোমার ভিয়েতনামের সাথে যুদ্ধ হইলো, সে কিন্তু ভিয়েতনামের যুদ্ধে আমেরিকার অ্যাগ্রেশনের পক্ষে ছিল। তার বক্তব্য ছিল যে ভিয়েতনামিজরা যারা আমেরিকানদের সাথে যুদ্ধ করতেছে ওরা তো কমিউনিস্ট, কমিউনিজমকে সে মানে কোনোভাবে দাঁড় করাইতে দিবে না। এবং সে একমাত্র লোক যে ওই অত্র এলাকা থেকে একমাত্র কথা বলতো যে না, আমেরিকা যা করতে বলছে এটা সঠিক, এটা এই এলাকার স্থিতিশীলতা জন্য এটা দরকার। আর যদি ভিয়েতনামটাও কমিউনিস্ট হয়ে যায় এদিক দিয়ে, তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আমরা সহ কমিউনিজমের মধ্যে পড়ে যাবো। আমরা মানে পুরা বিপদে পড়বো আরকি। সে কিন্তু ওই সময়ে তোমার কোল্ড ওয়ারের এইজন্যই সে সরাসরি আমেরিকার পক্ষে নিছে যে আমরা ক্যাপিটালিজমটাকে রাখবো এবং আমরা ক্যাপিটালিস্টিক একটা দেশ হবো, এবং আমরা আমাদের ব্যবসা করবো এবং সবার ব্যবসা আমাদের এখানে এনে করাবো। এবং এখানে অন্যরাও যাতে কমিউনিজমের মধ্যে ঢুকে না যায়। রাশিয়া যেটা গেছে গেছেই, সরি চায়না যেটা আছে এটা তো লিগেসির কারণে আছে, এটা তো ওর কিছু কারণে, বরং সে চায়নাকে ইন সাম সেন্স তাদের সাথে অ্যাকোমোডেট করাইছে যে না, আমাদের সাথে তোমার বিজনেসটা আবার নরমাল হোক, তোমরা তোমাদের মধ্যে থাকো, আমাদের কোনো ঝামেলা নাই। আমরা যেহেতু চাইনিজ, আমাদের একটা কমন লিগেসি আছে, হিস্ট্রি আছে, উই উইল ডু আওয়ার ওন বিজনেস। বাট অন্য যে তোমার এই যে ভিয়েতনাম ঢুকবে, ভিয়েতনামের মধ্যে একটা কমিউনিজম ঢুকবে, ওইটা আবার পুরো এলাকা ক্ষতি করবে, মালয়েশিয়া ঢুকবে। ইভেন তার কিন্তু একটা মেজর কনসার্ন ছিল চাইনিজ যে তোমার কমিউনিস্ট পার্টি, এদের কিন্তু আবার ব্রাঞ্চ থাকে। বাংলাদেশে দেখবে যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আছে আরকি। ইন সাম টাইমস এরা কিন্তু ওগুলোর সাথে খুব মানে স্ট্রংলি কানেক্টেড ছিল। মালয়েশিয়াতে মালয়েশিয়ান কমিউনিস্ট পার্টি আছে, ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টি ছিল। এগুলা কিন্তু তোমার চায়না থেকে নিয়ন্ত্রিত হইতো আরকি। ওই সময় তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করে এদের সাথে যোগাযোগ করছে। সে চায়নাকে গিয়ে বলে আসছে যে আপনি যদি এটা করেন, সেটা হবে যে যেই দেশগুলোতে আপনি এইসব করাচ্ছেন এই দেশগুলো কখনো স্থিতিশীল এবং স্টেবল হবে না। এবং যার কারণে এটা কারোরই কোনো লাভ নেই আরকি। আপনারা এগুলো বন্ধ করেন। এই ভন্ডামি বন্ধ করেন। যে এখানে সিপিবি থাকুক, আপনার সিপিসি থাকুক, কমিউনিস্ট পার্টি অফ চায়না থাকুক। কিন্তু সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ মালয়েশিয়া, সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ দরকার নেই আরকি। ঠিক আছে? না আপনি যেটা বললেন ওই সময় সে কিন্তু বুঝতেছিল যে কমিউনিজম চলে যাবে। হ্যাঁ। তখন কি নরমালি অন্যান্য লিডাররা করতো কি? সে আমেরিকার পিছনে যাইতো। হুম। আমেরিকাকে গিয়ে বলতো যে ভাই আ আপনি আমারে হেল্প করেন। কিন্তু আপনি 1965 এর যে ওই ঘটনাটা, যে সে কিন্তু আমেরিকাকে রেড হ্যান্ডেড ধরছে সিআইএ কে। হ্যাঁ, 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 হ্যাঁ। যে আপনি ব্রাইব দিতে চাইছে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। যে সিঙ্গাপুরের যে আ ওখানের যে সিঙ্গাপুরের যে স্পেশাল ব্রাঞ্চ অফিসার ছিল তাদেরকে মানে দিতে চাইছে যে তাদেরকে লোভ দেখাইছে যে তোমাদের ফ্যামিলিকে আমরা আমেরিকাতে নিয়ে যাবো সিঙ্গাপুর থেকে। তথ্য পাচার করো তোমরা আমাদের আরকি। ইনফরমেশন দাও। হ্যাঁ, তোমরা হ্যাঁ। কোঅপারেশন করো। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন ধরা খাইছে তখন কি করতো? নরমালি অন্যান্য লিডার এটারে চুপচাপ রেখে এটাকে ইউজ করার চেষ্টা করতো বা এরকম ভাবে মানে ভয় পেয়ে যেত আরকি যে বাবা হুম, এরকম জিনিসগুলো হচ্ছে। কিন্তু সে কিন্তু উল্টাটা করছে। আমি এই সাইডে কমিউনিজম পছন্দ করি না। জানে সবাই। হুম, হুম। এই কারণে যে আমার আমেরিকাকে তুলু করতে হবে ব্যাপারটা কিন্তু এরকমও ছিল না। না, 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 সে না। সরাসরি টিভিতে গিয়ে বলছে যে তোরা তো খারাপ। এবং সে এমন ইনভেস্টিগেশন করছে, যে ইনভেস্টিগেশন কইরা ওই যে যেই করাপশন সিআইএ অফিসার গুলো ছিল তাদের এগেইনস্ট এ এভিডেন্স করছে। কইরা তাদেরকে প্রায় ১২ বছরের জন্য জেলে দিবে এরকম একটা প্রিপারেশন এ নিয়ে দিছে যে তাদের হুম, এগেইনস্ট কেস টেস করবে। তখন ওই আমেরিকান কনসুলেট জেনারেল হচ্ছে রিজাইন করতে হইছে যে কারণ সে কিছু জানতো না ওই জায়গার হুম। মধ্যে। মানে জানতো এটা, কিন্তু তা হয়তো মানে এটা তো ইন্টেলিজেন্স এর কাজ আরকি। মানে দেখা যায় যে অনেক সময় তোমার আসলে কনসুলেট কিছু জানতো না আরকি। হইতেই পারে এক্সাক্টলি এটা। ওরা তো জানেও না। মানে জানে না। নরমালি যখন সিআইএ কাজ করে তারা জানে না। কিন্তু ওই কারণে তাদেরকে করতেছে। কিন্তু দিন শেষে আমি এই ছোট যে ইভেন্টস গুলা আছে এগুলো কেন বলি? কারণ একটা মানুষের তো এরকম সাহস কেমনে থাকে ভাই? মানে সে সাহস, সে বুদ্ধিমান এবং সাহসী এবং মানে মানে
তার গুণের কোনো শেষ নাই আরকি। সে গুণের একটা ডিব্বা। না মানে আমার কাছে প্রত্যেক যেটা জায়গায়। আমি একটু আমার তার নেগেটিভ সম্পর্কে কিছু একটা পড়াশোনা করতে হবে। কারণ এখন পর্যন্ত না তার বই নেগেটিভ পড়ে বলতে গেলে ওই যে পশ্চিমা মিডিয়া যেটা বলতেছে সে অথরিটেরিয়ান ছিল। কারণ সে যেই বর্ণনাগুলো এখানে দিছে সে এর চেয়ে আরো বেশি অথরিটেরিয়ান ছিল আরকি। সে তো মানে এইসব ব্যাপারে এগ্রেসিভই ছিল যে তুমি উল্টাপাল্টা কিছু বললে তারা জেলে ঢুকাইতো আরকি। এবং তার বিরুদ্ধে কেউ কিছু বললে জেলে ঢুকাইতো। তার বক্তব্য হচ্ছে বলছো যেহেতু তাহলে এখন প্রমাণ করো আগে। প্রমাণ না করলে জরিমানা দাও। সে তো মানে সে আসলে ডিক্টেটর ছিল। এটা তুমি স্বীকার করার নাই করে। হ্যাঁ, ইলেকশন-টিলেকশন হইছে। এখানে ইলেকশন তো আসলে কিছু মিন করে না। কারণ ওইখানে তো ইলেকশন করবে কে? সে কমিউনিস্ট পার্টি তো সে রাজনীতি করতেই দেয় না আরকি। তাহলে সে কার সাথে এবং ইলেকশন করবে? মানে সে ওয়ান কিন্তু পার্টি দেখছে স্টেট ওই ছিল সময়। আরকি। ওয়ান পার্টি স্টেট সে ছিল ওই কিন্তু সে ওই সময় যে জিনিসটা ওই দেখছে বাসিয়ান সেটা হচ্ছে পার্টি যে যে ছিল, বাসিয়ান পার্টি আসলে ওরকম কোন পার্টি ছিল না আরকি। মেইন পার্টি যদি থাকতো কমিউনিস্টদের যদি ১ম এ ইলেকশন করতে দিত তাহলে বোঝা যেত যে সে হচ্ছে তোমার ট্রু ডেমোক্রেসি পছন্দ করে। সে কমিউনিস্টদের দাঁড়াইতে দেয় না। পাইলেই সাথে মানে ডিটেনশন এ দিয়ে দিত। ওই যে আমাদের এখানে যে স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট তারপরে তোমার সন্ত্রাস বিরোধী আইনে যেরকম একেক সময় একেকজনের ঢোকায় ঐরকমই করছে আরকি। ঠিক আছে? একদম মানে পুরো সিরিয়াসলি করছে এই কাজটা। মানে আপনি দেখেন ১ম এ তো ও ছিল অ্যান্টি কমিউনিস্ট। ওই সাইডে হুম, রাশিয়া, চায়নার দিকে যায় নাই এবং হুম, ওই থ্রেট ছিল। সে কিন্তু আমেরিকার দিকেও যায় নাই। আমেরিকার ভিতরে সে সরাসরি বলছে যে ওয়েল বিং অফ এ সোসাইটি মানে কনফুসিয়ানিয়াস যে আইডিয়া যে ওয়েলফেয়ার অফ এ সোসাইটি টেকস প্রেসিডেন্স ওভার দ্য ইন্ডিভিজুয়াল রাইটস। হুম, হুম, কারণ সে ওই সময় দেখছে যে ওই সময় যদি আপনি 1970s এর আমেরিকার কথা বলেন গানস, হুম, ড্রাগস, ভালগার ক্রাইম। বিহেভিয়ার তারা পাবলিক প্লেসে গিয়ে তারা হচ্ছে মেক আউট করত। হুম, হুম। সো হ্যাঁ, সে এটা যখন একটা দেখছে সমস্যা যে ছিল। ইউ ক্যান নট হ্যাভ দিস লিবারেল আইডিয়াস, দিস লিবারেল থিংস, দিস ইন্ডিভিজুয়াল ফ্রিডম উইল নট ওয়ার্ক। আপনার এজ এ সোসাইটি যদি ভালোভাবে থাকতে হয়। হ্যাঁ, সো হ্যাঁ। আপনাকে শুধুমাত্র যে নট অনলি ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ your country from economic, military, and from other perspective, হুম, you have to think about your country from a balancing act এবং সে মানে যখন মানে আপনি তাকে অ্যান্টাই কমিউনিস্ট বলতে পারেন। আপনি তাকে অ্যান্টাই লিবারালিস্ট বলতে চান, বলতে পারেন। আপনি তাকে অ্যান্টাই মানে তাকে এক্সপ্লেইন করার জন্য এই যতগুলো অ্যাডজেক্টিভ আছে আপনি সবই ইউজ করতে পারবেন। যে সে অ্যান্টাই লিবারাল, ইয়েস সে অ্যান্টাই লিবারাল। সে অ্যান্টাই সে কমিউনিজম, ইয়েস অনলি সে ছিল অ্যান্টাই প্রো কমিউনিজম। সিঙ্গাপুরিয়ান ছিল। এছাড়া আর তো মানে তার কোনো এক্সাক্টলি তার আর কোন ডেফিনিশন ছিল না। সে ছিল প্রো সিঙ্গাপুরিয়ান। সে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স ন্যাশনালিজম এর তার হাইয়েস্ট যেই লেভেলের এক্সপেরিয়েন্স ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর মধ্যে পড়াশোনা করার, তার যেই আইডিয়া গুলো ছিল, এই সবকিছু একসাথে করে সে ছিল অ্যাকচুয়ালি অ্যাবসোলিউটলি প্রো সিঙ্গাপুরিয়ান। এবং সে দেখছে যে আমি এই জায়গার ভিতরে আমার নেইবারদের সাথে হুম, হুম, তুলুতুলু করে চলতে পারবো না হুম, হুম, এবং আমি এই নেইবারদের সাথে তাদের উপরে ডিপেন্ডেন্ট করে চলতে পারবো না। হুম, আমাকে যেমনে চলতে হবে সেটা হচ্ছে আমাকে বুঝাইতে হবে যে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট না। হুম, দ্যাটস হুম, ওয়াই হি ব্রট দিস ওয়েস্টার্ন ইনভেস্টমেন্ট থ্রু এমএনসিস। তারপর হচ্ছে সে বুঝাইতে চাইছে ফাইন্যান্সিয়ালি আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট না। সে নিজের কারেন্সি বোর্ড করলো। সে ওইরকম কোনো সেন্ট্রাল ব্যাংক রাখে নাই। সে রুলস গুলো এমনভাবে ট্রান্সপারেন্ট করলো যে নিজেদের মধ্যে কোনো করাপশনের সুযোগ নাই দেশের মধ্যে। হুম, হুম, তারপরে সে আশেপাশের যত রকমের দেশ প্রত্যেকটা সিচুয়েশন এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তার হুম, নিজের দেশে যখন রিসেশন হচ্ছে, যখন অন্যান্য দেশের ভিতরে মিলিটারি কু হচ্ছে, ভিয়েতনাম ওয়ার হচ্ছে, হি কেপ্ট এভরিথিং ইন লাইন হুম, হুম, হুম। এবং সে সবকিছুর মাঝখানে দেশে কিভাবে সিঙ্গাপুরের জন্য কেমনে ভালো হয় সে ওই ইনিশিয়েটিভ গুলা সে নিছে। সে এটা মানে প্রপার মানে আমার কাছে এখন লাগে স্টেটসম্যান অফ যে সিঙ্গাপুর। লাইক ফার্স্ট অফ অল I don't know there will be anyone like him ever সিঙ্গাপুরের যে ইটস লেস লাইকলি পসিবল। সিঙ্গাপুর না সারা ওয়ার্লড ওয়াইড মানে এভাবে সারা ওয়ার্ল্ড অনুযায়ী এই এবং সুযোগটা হয়তোবা কেউ পাবে না। কারণ ওই সিঙ্গাপুরের যেই তোমার সিচুয়েশনটা থেকে শুরু হইছে, ওই সিচুয়েশনটা তার কেউ পাবে না যে সে ফাউন্ডিং ফাদার। ফাউন্ডিং ফাদার হয়ে সে একদমই একটা ফাউন্ডিং টাও যেমন শুরু করেছে এবং সে এস্টাবলিশ ও করেছে। অনেকে যে ফাউন্ড করে পরে আর মানে কন্টিনিউ করতে পারে না। এই যে জিম্বাবুয়ের মতো একটা দেশ। রবার্ট মুগাবেও কিন্তু ফাউন্ডিং ফাদার ছিল। কিন্তু সে মানে পুরোপুরি ধ্বংস প্রত্যেকটাই তো করছে। যতগুলাই যে দেশ কলোনি থেকে বের হ্যাঁ, হইছে হ্যাঁ। প্রত্যেকটাই কিন্তু এরকমই সিচুয়েশন ছিল। দে কুড হ্যাভ তারা একসময় বিল্ট খুবই লাইক পপুলার দ্যাট। ছিল। তারা ইন্ডিপেন্ডেন্স এনেছে, তারা ফ্রিডম ফাইটার ছিল। কিন্তু ওই যে স্বাধীনতার পর পরবর্তীতে যেখানে তারা ক্রোনিয়াজমে ঢুকে গেছে তারা মানে ক্রনিজম আমি এই তারপরে জিনিসটাই করাপশন যে we have to think this is also a food for thought for our audience আমরা হুম, যদি সেটা বলতে চাই যে how a person can do that মানে কিভাবে একজন মানুষ অন্যান্য দেশের প্রত্যেকটা লিডারের চেয়ে আলাদা হয়ে হুম, হুম, how a person can build a nation from ground up হুম। আমি খুবই সবাইকে আর্জ করবো আজকে আমরা শেষের দিকে চলে আসছি আমরা মনে আমরা হয় আরেকটা এপিসোড এইটা নিয়ে করবো জাস্ট টু আরেকটা ফিনিশিং এপিসোড করব। তো আমাদের এই টু এপিসোড গুলা ফিনিশ যারা বিকজ দেয়ার শোনে আর লটস অফ তাদেরকে রিকোয়েস্ট রইলো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকবেন। আমরা আমরা প্রতি সপ্তাহে একটা করে বড় এপিসোড নিয়ে আসবো। তো থ্যাংক ইউ শাকিল তোমার লাস্টলি যদি কিছু বলার থাকে ইউ ক্যান সে ডেফিনেটলি ভাই জিনিসটা বলে হচ্ছে দাও। সবাইকে রিকোয়েস্ট মানে দিস ইজ ফুড ফর থট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স কারণ আমরা অনেক কিছুই এত কিছু পড়ছি, হুম, মাথায়ও এত কিছু নাই। কিন্তু হ্যাঁ, যতটুকু ইম্পোর্টেন্ট মনে হইছে এগুলো আমরা মেনশন করছি। বাট কোনো হ্যাঁ, যদি কোয়েশ্চেন থাকে
যে হুম। বই সম্পর্কে কোনো একটা যদি কম্পারিশন এর আপনার যদি আইডিয়া থাকে, ইউ ওয়ান্ট এনি স্পেসিফিক অ্যানালাইসিস, আমাদেরকে কমেন্টে জানান অ্যান্ড ইউ নো উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু মেক ইট মোর রোবাস্ট এবং আমাদের হুম, যে হুম। হুম, হুম। মানে কমিউনিকেশনটা ইয়েস প্লিজ রিড দিস বুক। দিস বুক উইল ওপেন ইউর মাইন্ড অ্যান্ড ইউ উইল লার্ন এ লট। না, না, থ্যাংক ইউ ভাই। অ্যাবসোলিউটলি এটা ট্রেমেন্ডাস ইয়েস। একটা বুক। গুড বাই যে এভরিওয়ান। আপনি ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স যদি বুঝতে চান 1970 থেকে এই 2026 সাল পর্যন্ত এই এশিয়ান ওয়ার্ল্ডে and in comparison to Western, this book is a must read. That's what I থ্যাংক ইউ। would say. Thank you all. See you next week.